সকলকেই এলিট একাডেমি ডিজিটাল সিস্টেমে আবারও স্বাগত জানিয়ে তোমাদের সামনে আজকে নতুন এক টপিকস নিয়ে হাজির হয়েছি। সেই টপিকসটার নাম তোমরা ডিসপ্লে বোর্ডে দেখতে পাচ্ছ। স্থানাঙ্ক জ্যামিতির 3 নম্বর যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার যার নাম অধিবৃত্ত, সেই অধিবৃত্ত সম্পর্কে বিপুল সম্ভার নিয়ে তোমাদের কাছে হাজির। এখন তোমরা একদিক থেকে শুধু শুনে যাও অ্যাটেনশন সহকারে, তাহলে নিজেকে সমৃদ্ধ করতে পারবে, নিজের কোয়ালিটি এনহ্যান্স হবে, এই আশা রেখে আমি এই অধিবৃত্ত সম্পর্কিত আলোচনা তোমাদের সামনে রাখার চেষ্টা করছি। হেই, যদি তুমিও তোমার এক্সাম প্রিপারেশন অনেক সহজ করে তুলতে চাও, তাহলে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে এলিট অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে তুমি প্রতিটি টপিকের ভিডিও লেকচার, স্টাডি ম্যাটেরিয়ালস এবং নোটস, কোয়েশ্চেন অ্যান্সারের সলিউশন, অডিও বুকস এবং বোর্ডের যাবতীয় ইম্পর্টেন্ট আপডেট পেয়ে যাবে। তাই অ্যাপটি ডাউনলোড করতে ভুলো না। তো চলো আবার টপিকে ফিরে যাই। প্রথমেই দেখব এই যে অধিবৃত্ত, এই অধিবৃত্তটা কি জিনিস সেটা আলোচনা করার আগে আমরা একটু প্রিভিয়াস বিষয় সম্পর্কে ডিটেলসে জেনে নেওয়ার চেষ্টা করব। লিখে রেখেছিল, লক্ষ্য করো, শঙ্কুচ্ছেদের গঠন ও পরিচিতি। এই শঙ্কুচ্ছেদ নামটা এর আগে বৃত্ত চ্যাপ্টার চলাকালীন আমি উচ্চারণ করেছিলাম, কিংবা শঙ্কুচ্ছেদের সমীকরণটাও তোমাদের সামনে লিখে দেখিয়েছিলাম, এবং কোন শর্তে একটা শঙ্কুচ্ছেদ বৃত্ত হয় সেটা তোমাদের সামনে বলা হয়েছিল। আজকে আমরা বলবো যে অ্যাকচুয়ালি শঙ্কুচ্ছেদটা কি, কিংবা শঙ্কুচ্ছেদ কিভাবে তৈরি হয়, শঙ্কুচ্ছেদ তৈরি করতে কি কি কাঁচামালের প্রয়োজন হয়, এই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে একে একে দেখাচ্ছি, তোমরা লক্ষ্য করো। প্রথমে আমরা শঙ্কুচ্ছেদের কনস্ট্রাকশন তৈরি করতে গিয়ে আমরা একটা সমতলকে চয়েস করব। তো মনে করো এই যে বোর্ডটা, সেই বোর্ডটা হচ্ছে একটা সমতল। সেই সমতলের মধ্যে আমরা একটা স্থির বিন্দু চয়েস করলাম, যার নাম দিচ্ছি এস, এবং একটা স্থির সরলরেখা আমি চয়েস করলাম, যার নাম দিলাম এল। তাহলে কি করলাম, একটা সমতল নিলাম, তারপর ওই সমতলের মধ্যে আমরা একটা স্থির বিন্দু এবং একটা স্থির সরলরেখা নিয়েছি, যাদেরকে আমরা এস এবং এল দিয়ে সূচিত করেছি। এখন ওই সমতলের মধ্যে এস বিন্দু বাদ দিয়ে যদি অপর একটা বিন্দু পি আমি চয়েস করি, যেটা কিনা গতিশীল বিন্দু, দ্যাট ইজ মুভিং পয়েন্ট, তাহলে যেহেতু পি বিন্দুটা আমরা গতিশীল চয়েস করলাম, তাহলে ওই বিন্দুটা নিশ্চয়ই গতিশীল হবে। তাহলে সঞ্চারপথের যে ব্যাখ্যা তোমাদের সামনে শুনিয়েছিলাম, সেই ব্যাখ্যা অনুযায়ী আমি এই গতিশীল বিন্দুটাকে বললাম যে ভাই তুমি তো গতিশীল, তুমি গতিশীল হও, কিন্তু এইভাবে গতিশীল হও কিভাবে, যে এস থেকে তোমার যে ডিস্টেন্স, অর্থাৎ ওই সমতলে অবস্থিত স্থির বিন্দু থেকে তোমার যে ডিস্টেন্স, এবং স্থির সরলরেখা থেকে তোমার যে ডিস্টেন্স, দ্যাট ইজ পি বিন্দু থেকে এই যে লম্বটা সরলরেখাটার উপরে টানা হলো, সেই লম্বের পাদবিন্দুটাকে যদি এম ধরে নিই, তাহলে আমরা এখন ছবিতে দুটো দূরত্ব দেখতে পাচ্ছি। একটা দূরত্ব হচ্ছে স্থির বিন্দু থেকে গতিশীল বিন্দুটা দূরত্ব, যেটাকে এসপি বলে আমরা চিহ্নিত করেছি। আরেকটা দূরত্ব হলো স্থির সরলরেখা থেকে গতিশীল বিন্দুটার দূরত্ব, যেটাকে আমরা পিএম দিয়ে সূচিত করলাম। এই যে দুটো দূরত্ব, দ্যাট ইজ এসপি এবং আরেকটা দূরত্ব হচ্ছে পিএম, এই দূরত্ব দুটির অনুপাত যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে ওই পি বিন্দুটা যে পথ বরাবর গতিশীল হয়, সেটাই হচ্ছে ওই পি বিন্দুর গতিপথ বা সঞ্চার পথ। আর এই সঞ্চার পথটাকে আমরা বলবো একটা কনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ। তাহলে এখন লক্ষ্য করো, যদি আমরা এটাকে মানে এসপি দূরত্বটাকে 4 একক বলে মনে করি, এটাকে যদি 8 একক বলে মনে করি, আবার বলছি, এই দূরত্বটা যদি 4 একক হয়, এই দূরত্বটা যদি 8 একক হয়, তাহলে 4/8 ইজ ইকুয়াল টু হলো হাফ। এবার পি বিন্দুটা যদি গতিশীল হয়, তাহলে তার উপর যে শর্ত চাপিয়েছি, সেই শর্তটা কি, যে এস থেকে তার যে দূরত্ব এবং স্থির সরলরেখা থেকে তার যে দূরত্ব, এই দূরত্ব দুটির অনুপাত সবসময় কনস্ট্যান্ট হবে। অর্থাৎ এক্ষেত্রে যেমন হাফ হয়েছিল, পরবর্তী ক্ষেত্রেও সেই অনুপাতটা যাতে হাফ হয়। অর্থাৎ এই দূরত্বটাকে যদি এখন আমরা 3 বলে মনে করি, এই দূরত্বটাকে যদি 6 বলে মনে করি, তাহলে 3/6, সুতরাং এটাও কিন্তু হাফকে সূচিত করবে। অর্থাৎ প্রথমে দূরত্ব দুটির যে অনুপাত ছিল, এক্ষেত্রেও কিন্তু দূরত্ব দুটো অনুপাতটা সেম হচ্ছে। আবার যদি পি বিন্দুটা গতিশীল হওয়ার চেষ্টা করে, মনে করো এই পজিশনে এলো, যখন এস থেকে তার দূরত্ব এবং এল সরলরেখা থেকে তার যে দূরত্ব,
এই দূরত্ব দুটি অনুপাত আবার একই রকম হচ্ছে, অর্থাৎ এটাকে যদি আমরা 2 একক ধরে নিই, এটাকে যদি 4 একক ধরে নিই, তাহলে 2/4 দ্যাট ইজ হাফ। এইভাবে এই শর্তটা সেম রেখে যদি পি বিন্দুটা গতিশীল হয়, তাহলে পি বিন্দুটা যে পথ বরাবর গতিশীল হতে পারে সেই পথটা তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ। আর এই যে পথটা তৈরি হলো, এই পথটাই হলো ওই গতিশীল বিন্দু পি দ্বারা তৈরিকৃত গতিপথ বা সঞ্চার পথ। আর এই সঞ্চার পথটার নামই হলো এখানে কনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ। তাহলে যে কথাটা বলছিলাম, আজকে আমরা শঙ্কুচ্ছেদের ধারণা তোমাদের সামনে রাখার চেষ্টা করলাম। সেখানে কি বললাম, যে প্রথমত একটা সমতল স্থির করে নিতে হবে। ওই সমতলের মধ্যে আমরা একটা স্থির বিন্দু এবং একটা স্থির সরলরেখা চয়েস করলাম। তারপরে কি করলাম, ওই সমতলের মধ্যে একটা বিন্দু পি যদি এইরকম শর্ত মেনে গতিশীল হয় যে স্থির বিন্দু থেকে তার যে দূরত্ব এবং স্থির সরলরেখা থেকে তার যে দূরত্ব, এই দূরত্ব দুটোর অনুপাত যদি সর্বদা কনস্ট্যান্ট হয়, তাহলে ওই গতিশীল বিন্দু দিয়ে তৈরি করা যে পথ, সেটাই হলো তার গতিপথ বা সঞ্চার পথ, আর ওর নামটাই হলো কনিক সেকশন বা শঙ্কুচ্ছেদ। তাহলে যে কনিক সেকশন বা শঙ্কুচ্ছেদের সমীকরণ এর আগের চ্যাপ্টারে আমি তোমাদের সামনে দেখিয়েছিলাম, সেই কনিক সেকশন বা শঙ্কুচ্ছেদের সংজ্ঞাটা তুমি পেয়ে গেলে বা তোমরা জানতে পারলে। এখন যেটা বলবো, এই শঙ্কুচ্ছেদ সম্পর্কে বিভিন্ন টার্মস বা শঙ্কুচ্ছেদকে পরিচয় করানোর জন্য যে যে জিনিসগুলো আমাদের জানা লাগবে, যে জিনিসগুলো না জানলে আমরা শঙ্কুচ্ছেদের অরিজিনাল পরিচয়টা পাবো না, সেই জিনিসগুলো তোমাদের সামনে দেখাবো। লক্ষ্য করো, সমতলের মধ্যে যে স্থির বিন্দুটা আমরা চয়েস করেছিলাম, যেটাকে এস দিয়ে চিহ্নিত করা হয়েছিল, সেই স্থির বিন্দুটাকে আমরা এখানে বলবো ফোকাস, বা বাংলায় এটাকে বলা হয় নাভি। সমতলের মধ্যে আরো একটা স্থির সরলরেখা আমি চয়েস করেছিলাম, যেটাকে এল দিয়ে চিহ্নিত করা হয়েছে, তার নাম হচ্ছে ডিরেক্ট্রিক্স। ডিরেক্ট্রিক্স বাংলায় যার নাম হচ্ছে নিয়ামক। তাহলে শঙ্কুচ্ছেদের দুটো পরিচয় পেয়ে গেলাম। এক, শঙ্কুচ্ছেদ এর গঠনের মধ্যে যে স্থির বিন্দুটা চয়েস করা হয়, সেই স্থির বিন্দুটা হলো তার নাভি বা ফোকাস। যে স্থির সরলরেখাটা চয়েস করা হয় তার নাম হচ্ছে ডিরেক্ট্রিক্স বা নিয়ামক। তারপরে এই যে এসপি, লক্ষ্য করো, আর নিচে আরেকটা দূরত্ব চয়েস করেছিলাম পিএম। এসপি বাই পিএম এর অনুপাতটা যে কনস্ট্যান্ট বলেছি, সেই কনস্ট্যান্টটাকে এখানে ই দিয়ে সূচিত করা হয়। ই ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ ইসেন্ট্রিসিটি, অর্থাৎ ইসেন্ট্রিসিটির আদি অক্ষর ই যেটা, সেটাকেই এখানে কনস্ট্যান্ট ই দিয়ে চিহ্নিত করা হয়েছে। এর ফুল ফর্মটা হলো ইসেন্ট্রিসিটি, যার বাংলা নামটা হলো উৎকেন্দ্রতা। তাহলে এখনো পর্যন্ত শঙ্কুচ্ছেদের তিনটে পরিচয় আমরা পেলাম। শঙ্কুচ্ছেদের নাভি থাকবে অবশ্যই, শঙ্কুচ্ছেদের নিয়ামক থাকবে, এবং শঙ্কুচ্ছেদ তৈরি করার জন্য যে কনস্ট্যান্ট রেশিওটা দরকার, যেটাকে আমরা ই দিয়ে সূচিত করেছিলাম, সেটা হলো ওই শঙ্কুচ্ছেদের উৎকেন্দ্রতা। তাহলে তিনটে নাম এখন তোমাদের সামনে দেখানো হলো, যেগুলো শঙ্কুচ্ছেদের এক একটা পরিচয়। এখন তোমাদের এই পর্বে যেটা নিয়ে আলোচনা করবো বলেছিলাম, সেটা দেখানো হলো শঙ্কুচ্ছেদের গঠন ও পরিচিতি। আর এই শঙ্কুচ্ছেদের সমীকরণ তোমাদেরকে এর আগের চ্যাপ্টারে দেখানো হয়েছিল। সেটা কি, এ এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজিক্যাল টু 0। এটাই ছিল শঙ্কুচ্ছেদের অরিজিনাল সমীকরণ। সেখানে বলেছিলাম যে যদি কোনো সমীকরণে এক্স এবং ওয়াই মাত্র এই দুটি চলরাশি থাকে এবং তাদের সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয়, তাহলে সেই সমীকরণ দিয়ে অবশ্যই একটা শঙ্কুচ্ছেদ সূচিত হবে। যে শঙ্কুচ্ছেদ সূচিত হয়, সেই শঙ্কুচ্ছেদের ছবি কিংবা ডেফিনেশন কিংবা তার পরিচয় আজকে তোমরা ডিসপ্লে বোর্ডের মধ্যে এই আলোচনার মধ্যে দেখতে পেলে। এবার দেখাবো যে এই শঙ্কুচ্ছেদেরই যে আরো একটা পরিচয়, সেই পরিচয় পর্বটা কি করে তৈরি করা যায় সেটা লক্ষ্য করো। নেক্সট পেজে বিভিন্ন ধরনের শঙ্কুচ্ছেদের ইতিহাস। আমরা শঙ্কুচ্ছেদের সমীকরণ কি সেটা জানতে পেরেছি, শঙ্কুচ্ছেদের ডেফিনেশন কি সেটা জানতে পেরেছি, শঙ্কুচ্ছেদের ছবিটা কিরকম সেটা দেখতে পেয়েছি, শঙ্কুচ্ছেদের নাভি, নিয়ামক, উৎকেন্দ্রতা, এই সমস্ত পরিচয় জেনে গেলাম। কিন্তু আজকে এই যে বিভিন্ন ধরনের শঙ্কুচ্ছেদ আমাদের সিলেবাসে রয়েছে, সেটা প্রত্যেকটা আলাদা আলাদা করে তাদের তৈরির ইতিহাস আমি তোমাদের সামনে ব্যাখ্যা করব। লক্ষ্য করো, এর আগে যেটা আমরা পেলাম এসপি বাই পিএম,
ইজ ইকুয়াল টু ই। তোমরা যদি ভালো করে বোঝার চেষ্টা করো তাহলে অবশ্যই এই চ্যাপ্টারটা সম্পর্কে তোমাদের ধারণা আরো ব্যাপক হয়ে যাবে। এসপি হচ্ছে একটা দূরত্ব, পিএমটা হচ্ছে একটা দূরত্ব। দূরত্বের মান কখনো নেগেটিভ হওয়া সম্ভব নয়, তার মানে এসপিটা অলওয়েজ পজিটিভ, পিএমটাও পজিটিভ। তাহলে পজিটিভকে যদি পজিটিভ কোয়ান্টিটি দিয়ে ভাগ করি তাহলে নিশ্চয়ই আমরা পজিটিভ মান পাবো, অর্থাৎ ই এর মান এটা সবসময় পজিটিভ হবে। ই এর মান কখনো নেগেটিভ হওয়া সম্ভব নয়, এটা তোমরা বুঝতে পারছো। এই যে ই এর মান পজিটিভ হবে, এর ভিতরে 4 রকম কেস তৈরি হতে পারে। কি কি হতে পারে? প্রথম যে কেসটা, ই এর মানটা 0 হতে পারে, ই এর মানটা 0-র চেয়ে বড় এবং 1-এর চেয়ে ছোট হতে পারে। 3 নম্বর যে কেস, ই এর মানটা 1 হতে পারে এবং সর্বোপরি ই এর মানটা 1-এর চেয়ে বেশি হতে পারে। এর বাইরে কোনো কেস হওয়া কি সম্ভব? তোমরা যদি নিজে নিজে রিয়েলাইজ করো তাহলে দেখবে ই এর মান যেহেতু নেগেটিভ হতে পারে না, তাহলে ই এর মিনিমাম মান হতে পারে 0। তাছাড়া ই এর মান 0-র বেশি 1-এর কম হতে পারে। তাছাড়া ই এর মান এক্স্যাক্টলি 1 হতে পারে, অথবা ই এর মান 1-এর চেয়ে বেশি হতে পারে। এই যে 4টা কেস, এই 4টা কেসকে একে একে তোমাদের সামনে দেখাবো। প্রথমত লক্ষ্য করো, যখন ই ইজ ইকুয়াল টু 0, আমি একটু প্রিভিয়াস বোর্ডে চলে যাব, তার আগে লক্ষ্য করো ই ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এসপি বাই পিএম সমান 0। এটা কখন 0 হতে পারে? অর্থাৎ এসপি বাই পিএম এর মান 0 হয়েছে, তার মানে অ্যাকচুয়ালি এসপি সমান 0। এই যে লক্ষ্য করো, এসপি বাই পিএম সমান 0 হয়ে গেছে, তার মানে আমি যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে এসপি সমান 0 পেয়ে গেছি। এসপি সমান 0 হলো বলেই তো ই এর মান 0 হলো। এখন আমরা দেখবো এস মানে একটা স্থির বিন্দু ছিল, পি মানে একটা গতিশীল বিন্দু। স্থির বিন্দু থেকে গতিশীল বিন্দু যে দূরত্ব, ঠিক একটু আগে যেভাবে আমি দেখলাম, স্থির বিন্দু থেকে গতিশীল বিন্দুর এই দূরত্ব এসপি এর মানটা 0 হয়ে গেল। এখন তোমরা ভালো করে ভাবনা চিন্তা করে বলো যে কখন এই দূরত্বটা 0 হতে পারে? যখন পি বিন্দুটা আস্তে আস্তে এস বিন্দুর উপরে কয়েনসাইড করে যাবে। তোমাদেরকে এরকম কারো মনে হচ্ছে যে না স্যার এস বিন্দুটাও তো যেতে পারে? না, কখনো না। কারণ আমরা ডেফিনেশন বলার সময় বলেই নিয়েছিলাম যে এসটা হচ্ছে একটা স্থির বিন্দু, সুতরাং এসটা কখনোই পি এর কাছে চলে যাবে না। তাহলে পি যেহেতু গতিশীল বিন্দু, তার গতিশীলতার জন্য সে এস বিন্দুর উপরে আসতে পারে। তাহলে যে কথাটা বললাম এসপি দূরত্বটা 0, তার মানে পি বিন্দুটা আস্তে 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 এসে কোনো এক সময় এস বিন্দুর উপরে কয়েনসাইড করে গেল। তাহলে এসপি দূরত্বটা 0 হয়ে গেল। সেক্ষেত্রে কি ঘটনা ঘটলো লক্ষ্য করো, এস ছিল স্থির, পি বিন্দুর তার উপরে গতিশীল হয়ে ওর উপরে কয়েনসাইড করলো। তাহলে স্থির বস্তুর উপরে যদি গতিশীল বস্তু এসে উপরিপাতিত হয়ে যায় তাহলে নিশ্চয় স্থির বস্তুর স্থিতাবস্থা আর বজায় থাকবে না, সে গতিশীলতার সঙ্গে তাল মিলিয়ে চলতে শুরু করবে। একটা উদাহরণ দিই, মনে করো আমরা যে লোকালিটিতে বাস করি প্রত্যেকেই, সেই এলাকাটাতে বিভিন্ন সাইজের ছোট বড় পুকুর আছে এবং সেই পুকুরে অনেক শ্যাওলা জমে আছে। যেহেতু পুকুরের জল বদ্ধ, সুতরাং শ্যাওলাগুলো স্থির হয়ে আছে। এবার গোটা এলাকাতে মনে করো একেবারে বন্যা ছড়িয়ে পড়লো, তাহলে নদীর জল হু 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 করে ঢুকছে। যখন বাইরে থেকে জল এসে ঢুকছে এবং সেই জলের একটা ফ্লো আছে, স্রোত আছে, তার গতিবেগ আছে, তখন ওই জলগুলো যখন পুকুরে এসে পড়বে তখন ওই শ্যাওলাগুলি আর ওই জায়গার মধ্যে স্থির থাকবে না, সে কিন্তু ওই স্রোতের তালে, ওই ফ্লোর তালে নিজেকে তাল মিলিয়ে সে কিন্তু গতিশীল হয়ে যাবে। অর্থাৎ স্থির বস্তুর উপরে যখন গতিশীল বস্তু এসে কয়েনসাইড করে যাবে তখন গতিশীল বস্তু ধর্মটা সে পরিলক্ষিত করবে। তাহলে এই যে এস বিন্দু, এর উপরে যখন পি বিন্দু চলে এলো তখন কিন্তু সেটা গতিশীল হয়ে গেল। এখন এসপি দূরত্বটার কথা বললাম, কিন্তু এই বিন্দু থেকে অর্থাৎ যেটা এস বিন্দু সেটা এখন পি বিন্দু, তাহলে এসপি দূরত্বটা 0 হলো সে ঠিক, কিন্তু স্থির সরলরেখা থেকে তার যে দূরত্ব যেটাকে আমরা বলেছিলাম পিএম, এটা তো আর 0 হয়নি। তাহলে এখন কি ঘটলো লক্ষ্য করো, এই যে পি থেকে স্থির সরলরেখার উপরে অঙ্কিত লম্বের পাদবিন্দু, এই বিন্দুটাকে কেন্দ্র করে এবং এই দূরত্বটাকে সমান রেখে যদি পি বিন্দুটা সর্বদা গতিশীল হয়, যেহেতু পি বিন্দু গতিশীল তাহলে তো গতিশীল হবেই, কিন্তু এক্ষেত্রে গতিশীলতা ধর্মটা কি, যে এই পি বিন্দু থেকে স্থির সরলরেখার যে দূরত্ব, যেটা এখানে বলছিলাম স্থির সরলরেখা থেকে তার যে দূরত্ব, এক্ষেত্রে দূরত্বটা হচ্ছে এটা,
এই দূরত্বটা মেনটেন করে এবং এই কেন্দ্রটাকে আবর্তন করে যদি গতিশীল হয়, তাহলে পি বিন্দু দিয়ে যে গতিপথটা তৈরি হবে সেটা আমরা সকলেই জানি, সেটা হলো একটা বৃত্তের সঞ্চার পথ। তার মানে আমি তোমাকে বোঝাতে চাইলাম তোমাদেরকে যে পি যখন আস্তে আস্তে কোইনসাইড করে এস এর উপর চলে আসবে, তখন এস তার স্থিতাবস্থা হারিয়ে ফেলবে, অর্থাৎ এসপি দূরত্বটা 0 হয়ে গেছে। তখন কিন্তু একটা দূরত্ব পড়ে আছে, দুটো দূরত্বের মধ্যে একটা দূরত্ব পড়ে আছে পিএম। পিএমটাকে এখান থেকে এই সরলরেখার উপরে অঙ্কিত লম্বের যে দূরত্ব, এখন ওই অঙ্কিত লম্বের পাদবিন্দুটাকে কেন্দ্র করে এবং এই দূরত্বটাকে সমান রেখে যদি পি বিন্দুটা গতিশীল হয়, এই যে মনে করো এখানে করে একটা লাঠি দেওয়া আছে এবং এইখান থেকে আর একটা লাঠি দিয়ে মনে করো এখানে একটা ইটের টুকরো রাখা আছে, তাহলে এই লাঠির উপরে যে লাঠিটা আমি দেখাচ্ছি সেই লাঠির উপরে এই লাঠিটা এখানে বেঁধে দেওয়া হয়েছে, কিন্তু এই বিন্দুটা মনে করো ফ্লেক্সিবল এবং এর শেষে কিন্তু ইটের টুকরো আছে। তাহলে এটাকে কেন্দ্র করে যদি এই লাঠির টুকরোটাকে ঘোরাতে শুরু করি, তাহলে লাঠির চতুর্দিকে একটা বৃত্তাকার গতিপথ বরাবর ওই লাঠিটা কিন্তু ঘুরতে শুরু করবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে যখন এসপিটা 0 হলো, দ্যাট ইজ এর মান যখন 0 হলো, তখন কিন্তু দেখতে পেলাম যে ওই সংকুচ্ছেদটা একটা বৃত্তে পরিগণিত হয়ে গেছে। তাহলে এটা দিয়ে তৈরিকৃত যে সংকুচ্ছেদ তার নাম হলো বৃত্ত। আমরা এর আগের চ্যাপ্টারে কিন্তু বলেইছিলাম যে বিশেষ এক ধরনের সঞ্চার পথের নাম হলো বৃত্ত। সেটা আজকে তোমরা বৃত্ত তৈরির ইতিহাস আজকে দেখতে পেলে। এবার চলে আসছি যে এর মান সবসময় যে 0 হবে এর তো কোনো গ্যারান্টি নেই। এর মান আর যা যা হতে পারে সবকিছু লিখেছি। এখন এর মান যদি একের চেয়ে ছোট হয়ে যায়, এটা কখন ছোট হবে আমরা যদি ভালো করে দেখি, এসপি বাই পিএম যেটাকে ই বলেছিলাম, এর মানটা একের চেয়ে ছোট। তার মানে এস কোনাকুনি যদি গুণ করি, অতএব এসপি লেস দেন পিএম। লক্ষ্য করো মাঝের এই ইটা নেই, ঢেকে নিলাম, তাহলে এসপি থাকলোই, ইজ লেস দেন পিএম কে 1 দিয়ে গুণ করলে পিএম, অর্থাৎ এসপি পিএম এর চেয়ে ছোট হয়ে গেল। তার মানে কি বোঝাতে চাইছি, আবার ছবিতে চলো, যে এখানে যে দুটো দূরত্বের কথা বলেছিলাম এসপি এবং পিএম, যদি পি বিন্দুটা এমন ভাবে রোটেট করে যাতে করে এই স্থির বিন্দু থেকে তার দূরত্বটা কম হয় এবং স্থির সরলরেখা থেকে তার যে দূরত্ব সেই দূরত্বটা যদি বেশি হয়। আবার বলছি, পি বিন্দু তার গতিশীলতার সময় যদি এই বিশেষ ধর্মটা মেনটেন করে চলে যে স্থির বস্তু থেকে তার যে দূরত্ব দ্যাট ইজ এসপি, সেটা তুলনামূলকভাবে স্থির সরলরেখা থেকে তার যে দূরত্ব অর্থাৎ পিএম তার তুলনায় যদি কম রেখে গতিশীল হয়, তাহলে ওই বিন্দুটা দিয়ে যে গতিপথটা তৈরি হয়, যে সঞ্চারপথটা তৈরি হয়, সেই সঞ্চারপথটার নাম হলো উপবৃত্ত, যেটা আমরা এর ঠিক পরবর্তী চ্যাপ্টারে গিয়ে আলোচনা করব। তাহলে যদি আমাকে বলে উপবৃত্তের ডেফিনিশনটা কি, সেটা আমরা এরকম করে বলবো। আবার চলে যাচ্ছি পিছন দিকে, যে একটা সমতলের মধ্যে স্থির বিন্দু এস নেওয়া হলো, স্থির সরলরেখা এল নেওয়া হলো। ওই সমতলের মধ্যে যদি একটি বিন্দু পি এরকম ভাবে গতিশীল হয় যে এস বিন্দু থেকে স্থির বিন্দু থেকে তার দূরত্বটা সর্বদাই স্থির সরলরেখা থেকে তার যে দূরত্ব সেই দূরত্বের তুলনায় কম হয়, তাহলে পি বিন্দুর গতিপথকে আমরা বলবো উপবৃত্ত। আশা করি উপবৃত্তের ডেফিনেশন এবং কি করে তৈরি হয় সেই জিনিসটা তোমরা দেখতে পেয়েছো। এর পরবর্তীকালে থার্ড যে কেস ই ইজ ইকুয়াল টু 1, ই ইজ ইকুয়াল টু 1 বলতে এসপি বাই পিএম ইজ ইকুয়াল টু 1, কোনাকুনি যদি আমরা গুণ করে দিই এসপি সমান হলো পিএম। এখানে দেখতেই পাচ্ছ যে এসপি স্থির বস্তু থেকে ওই বিন্দুটার যে দূরত্ব, আবার স্থির সরলরেখা থেকে ওই বিন্দুটার যে দূরত্ব, সেই দূরত্ব দুটো যদি সমান হয়ে যায়, তাহলে ওই গতি পি বিন্দুর যে গতিপথ, সেই গতিপথটাকে আমরা এখানে বলবো অধিবৃত্ত, যেটা আমাদের আলোচ্য চ্যাপ্টার। তাহলে আবার ছবিতে দেখাচ্ছি, লক্ষ্য করো, এসপি ইজ ইকুয়াল টু পিএম। আমি অধিবৃত্তের ডেফিনেশনটা এরকম ভাবে বলবো, আগের মতোই একটা সমতলের মধ্যে স্থির বিন্দু এস নিলাম, স্থির সরলরেখা এল নিলাম। ওই সমতলের মধ্যে যদি একটি বিন্দু পি এরকম ভাবে গতিশীল হয় যে এস বিন্দু থেকে তার যে দূরত্ব অর্থাৎ স্থির বিন্দু থেকে তার যে দূরত্ব আর স্থির সরলরেখা থেকে তার যে দূরত্ব, এই দূরত্ব দুটি যদি সর্বদা সমান রেখে গতিশীল হয়, তাহলে ওই পি বিন্দুটার গতিপথকে আমরা বলবো অধিবৃত্ত।
আশা করি কথা বুঝতে পারছো। এরপরে আরো একটা কেস পড়ে থাকলো, সেটা হলো ই এর মান গ্রেটার দেন 1, তার মানে এসপি বাই পিএম এটা হচ্ছে 1 এর চেয়ে বড়। কোনাকুনি যদি গুণ করি তাহলে এসপি ইজ গ্রেটার দেন পিএম। এখন আমরা যদি আবার এটাকে অ্যানালিসিস করি তাহলে কি পাবো লক্ষ্য করো, স্থির বস্তু থেকে গতিশীল বিন্দুর যে দূরত্ব, সেই দূরত্বটা যদি গতিশীল বিন্দু থেকে স্থির সরলরেখার যে দূরত্ব তার তুলনায় বেশি হয়ে যায়, অর্থাৎ আমরা আগের জায়গাতে যদি চলে যাই, এই সমতলের মধ্যে আমি যে স্থির বিন্দুটা চয়েস করেছিলাম, স্থির সরলরেখা চয়েস করেছিলাম, এবং ওই সমতলের মধ্যে যদি একটা বিন্দু পি এইরকম ভাবে গতিশীল হয়ে যায় যে স্থির বিন্দু থেকে তার যে দূরত্ব সেটা তুলনামূলকভাবে স্থির সরলরেখা থেকে তার দূরত্বের তুলনায় যদি বড় হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে পি বিন্দুর যে গতিপথ, সেই গতিপথটাকেই, সেই সঞ্চারপথটাকেই আমরা বলবো পরাবৃত্ত। আমরা এটাকে নাম দেব পরাবৃত্ত, যেটা আমাদের স্থানাঙ্ক জ্যামিতির শেষ চ্যাপ্টার। তাহলে আমরা যে চ্যাপ্টারটা শেষ করে এলাম বৃত্ত, সেটা বলেছিলাম এক বিশেষ ধরনের সঞ্চারপথ। শুধু তাই নয়, আজকে যে চ্যাপ্টারটা আমরা আলোচনার জন্য তোমাদের সামনে স্থির করেছি অধিবৃত্ত, সেটাও হলো এক বিশেষ ধরনের সঞ্চারপথ। এরপরে যে চ্যাপ্টারটা পড়াবো উপবৃত্ত, সেটাও এক বিশেষ ধরনের সঞ্চারপথ। শুধু তাই নয়, তাছাড়া আরো সব শেষে আমাদের যে চ্যাপ্টার রয়েছে পরাবৃত্ত, সেটাও এক বিশেষ ধরনের শঙ্কুচ্ছেদ বা সঞ্চারপথ। তাহলে আজকে আমরা দেখলাম যে বিভিন্ন ধরনের শঙ্কুচ্ছেদ, আমাদের সিলেবাসে বিভিন্ন ধরনের শঙ্কুচ্ছেদ বলতে এই 4 রকম শঙ্কুচ্ছেদকে বুঝবো: বৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত এবং পরাবৃত্ত। এবং ডেফিনেশন থেকে তোমাদের সামনে হাজির করানো হলো যে কি করে কোন একটা শঙ্কুচ্ছেদ বৃত্তে পরিগণিত হয় কিংবা উপবৃত্ত, অধিবৃত্ত, পরাবৃত্তে পরিগণিত হয়, তার ইতিহাস তোমাদের সামনে খুলে বলা হলো। আশা করি তোমাদের মধ্যে যাদের জানার আগ্রহ আছে তারা এই শঙ্কুচ্ছেদ সম্পর্কে ব্যাপক ধারণা পেয়েছো এবং এটাকে কাজে লাগিয়ে তুমি ভবিষ্যতে আরো ম্যাথামেটিক্সের ধারাকে এগিয়ে নিয়ে যাবে, এই আশা রাখি। এরপরে চলে আসছি ঠিক পরবর্তী জায়গাতে। আমরা যে চ্যাপ্টারটা আজকে আলোচনার জন্য স্থির করেছি, যার নাম বললাম অধিবৃত্ত, সেই অধিবৃত্ত যে বিশেষ ধরনের শঙ্কুচ্ছেদ সেটা তোমাদের সামনে দেখানো হলো। কখন একটা শঙ্কুচ্ছেদ অধিবৃত্ত হয় সেটাও ডেফিনেশন থেকে দেখানো হলো, যে যখন এসপি আর পিএম পরস্পর সমান হয়ে যাবে। যেমন একটু আগে দেখালাম, যখন ই ইজ ইকুয়াল টু 1 অর্থাৎ যখন এসপি ইজ ইকুয়াল টু পিএম হয়ে যাবে, তার মানে গতিশীল বিন্দু থেকে স্থির বিন্দুর যে দূরত্ব আর গতিশীল বিন্দু থেকে স্থির সরলরেখার যে দূরত্ব, এই দূরত্বটা যদি সমান হয়ে যায় তাহলে যে গতিপথ, তার নামই হচ্ছে অধিবৃত্ত। সেই অধিবৃত্ত সম্পর্কে আজকে ডিটেলস বলার জন্য তোমাদের কাছে হাজির হয়েছি। এবার চলে আসি বিভিন্ন ধরনের অধিবৃত্ত। তার মধ্যে আমি যে প্রথম অধিবৃত্তটা দেখাবো, সেই অধিবৃত্তটা সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা তোমাদের সামনে দেখাচ্ছি, লক্ষ্য করো। কারণ প্রথমে দেখিয়ে দিলাম শঙ্কুচ্ছেদের বিভিন্ন রকম টাইপস, তার মধ্যে একটা টপিক তুললাম বিশেষভাবে তোমাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য। চলে এসো, আমি যেটা বলছি, একটা সমতল স্থির করে নিলাম, সেই সমতলের মধ্যে একটা স্থির বিন্দু এবং একটা স্থির সরলরেখা এল চয়েস করলাম, ঠিক যেভাবে আজকে শঙ্কুচ্ছেদের ডেফিনেশন বলতে শুরু করেছিলাম। কেননা এটাও তো একটা শঙ্কুচ্ছেদ, তাই সেম একই রকম ভাবে আমরা প্রসিড করব। এখন কি করলাম, যে একটা গতিশীল বিন্দু পি এমন ভাবে গতিশীল হয়েছে যাতে করে এই অধিবৃত্তের উপরে অবস্থিত যে কোনো বিন্দুর এস থেকে দূরত্ব যা হবে, স্থির সরলরেখা থেকে ওই গতিশীল বিন্দু দূরত্ব তাই হয়। এই ধর্মটা বজায় রেখে যখন কোন একটা বিন্দু গতিশীল হয় তখন যে পথটা তৈরি হয়, সেই পথটাই হচ্ছে তার সঞ্চার পথ, তার নাম হচ্ছে অধিবৃত্ত। অর্থাৎ এই পুরো জিনিসটার মাধ্যমে তোমাদেরকে অধিবৃত্তের ছবি দেখানো হলো। এবার এই যে স্থির বিন্দু, যেটাকে আমরা নাভি বলেছি, সেই নাভি থেকে আমরা নিয়ামকের উপর একটা লম্ব টানব। লক্ষ্য করো, আমরা নাভি থেকে অধিবৃত্তের যে নিয়ামক, সেই নিয়ামকের উপর একটা লম্ব টানলাম। তাহলে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ ওই লম্বটা অধিবৃত্তটাকে একটা বিন্দু ছেদ করেছে, যার নাম আমরা দেব এ, আর নিয়ামককে একটা বিন্দু ছেদ করেছে, যার নাম আমরা দেব বি। তাহলে এখন লক্ষ্য করো, এই যে নাভি থেকে নিয়ামকের উপর লম্বটা টানলাম, এই লম্বটাকে বলা হয় অধিবৃত্তটার অক্ষ। তা তোমাকে যদি বলে অধিবৃত্তের অক্ষ কাকে বলে, তখন তোমরা বলবে অধিবৃত্তের নাভি থেকে নিয়ামকের উপর যে লম্বটা টানা হয়েছে সেই লম্বটাকে অধিবৃত্তের অক্ষ বলা হয়।
এবার ওই অক্ষটা অধিবৃত্তটাকে যে বিন্দুতে ছেদ করলো, দ্যাট ইজ যেটাকে এ নাম দিয়েছি, সেটাকে বলা হয় ওই অধিবৃত্তের শীর্ষ। তাহলে দুটো নামের সাথে আবার পরিচয় হয়ে গেল, অধিবৃত্তের অক্ষ এবং অধিবৃত্তের শীর্ষ। এখন এই অধিবৃত্তের অক্ষটাকে আমরা এক্স অক্ষ হিসাবে যদি ট্রিট করি, শীর্ষবিন্দুটাকে যদি মূল বিন্দু হিসাবে ট্রিট করি, তারপরে এই বিন্দুতে যদি একটা লম্ব টানা হয়, তাহলে এই লম্বটাকে আমরা নিশ্চয় ওয়াই অক্ষ বলতে পারবো। তাহলে কি ঘটল লক্ষ্য করো, অধিবৃত্তের অক্ষটাকে এক্স অক্ষ, অধিবৃত্তের শীর্ষবিন্দুটাকে মূল বিন্দু হিসাবে ধরে অক্ষের উপর যদি একটা লম্ব টানা হয়, তাহলে সেই লম্বটাকে নিশ্চয়ই আমরা ওয়াই অক্ষ বলতে পারবো। এখন চলে এসো, আমরা এই এস বিন্দুটাকে একটু আমি এদিকে করছি, লক্ষ্য করো। এবার আমরা কি করব, ওই অধিবৃত্তের উপরে যে কোনো একটা জায়গায়, মনে করে এখানে একটা পি বিন্দু নিলাম, যার গতিশীলতার জন্য অধিবৃত্তটা তৈরি হয়েছে, সেই বিন্দুর স্থানাঙ্কটা আমরা ধরে নিলাম এক্স, ওয়াই। এখন তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো যে পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা আমরা লম্ব টানলাম, তাহলে সেই লম্বটা নিশ্চয়ই এক্স অক্ষকে কোনো না কোনো বিন্দুতে ছেদ করবে। সেই ছেদ বিন্দুর নাম আমরা মনে করছি এন। কি মনে করলাম? এন। এখন যাদের গ্রাফ সম্পর্কে ধারণা আছে তারা নিশ্চিতভাবে বলতে পারবে, লক্ষ্য করো, যখন বলা হবে কোনো একটা বিন্দু পি এর স্থানাঙ্ক 2,3, তাহলে আমরা কি করি, এই মূল বিন্দু থেকে এই দূরত্বটা 2 একক, আর উপর থেকে এখান থেকে শুরু করে উপরের দিকে আমরা 3 একক দূরত্ব এগিয়ে যাই, তবে তার স্থানাঙ্ক হয় 2,3। এক্ষেত্রে যেহেতু পি বিন্দুটার স্থানাঙ্ক এক্স, ওয়াই, তাহলে আমি অবশ্যই বলতে পারবো এইখান থেকে এই টোটাল দূরত্বটা এক্স এবং এই দূরত্বটা হচ্ছে ওয়াই, তাহলে এটার নাম দিয়ে দিলাম ওয়াই। আর এইখান থেকে টোটাল এই দূরত্বটাকে কি বললাম? এক্স। এখন এই যে বিন্দুটা, ভালো করে লক্ষ্য রাখো তোমরা, এই বিন্দুটা অধিবৃত্তের উপরে অবস্থিত, আর আমরা বলেছি অধিবৃত্তের উপরে যেসব বিন্দু অবস্থান করে তাদের নাভি থেকে যা দূরত্ব হবে নিয়ামক থেকে দূরত্ব তাই হবে। তাহলে যদি তাই হয়, তাহলে এই দূরত্বটাকে, এই যে এখান থেকে এই দূরত্বটাকে আমরা এ বলে ধরে নিলাম, তাহলে এই দূরত্বটা যদি এ হয়, তাহলে নিশ্চয় এই দূরত্বটা আমরা এ বলতে পারবো। কেননা অধিবৃত্তের ডেফিনেশনই তৈরি করার সময় বলেছিলাম এসপি দূরত্ব যা হবে পিএম দূরত্বটা তাই হবে। পিটাকে অধিবৃত্তের উপরে অবস্থিত একটা বিন্দু, এখানে পি এর জায়গায় অধিবৃত্তের উপরে অবস্থিত বিন্দুটার নাম হচ্ছে এ। তাই স্থির বিন্দু থেকে ওই গতিশীল বিন্দুর যা দূরত্ব, ওই বিন্দু থেকে স্থির সরলরেখার দূরত্ব একই হবে। তাই এই দূরত্বটাকে যদি আমি এ বলে মনে করি, তাহলে এই দূরত্বটাও নিশ্চয়ই এ হবে। এখন আমরা এসপি জয়েন করে দিলাম, লক্ষ্য করো, তাহলে এসপি জয়েন করে দেওয়ার ফলে এখানে একটা সমকোণী ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি। এই সমকোণী ত্রিভুজে এই কোণটা হচ্ছে সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে ওই 90 ডিগ্রির সাপেক্ষে ওই ত্রিভুজের আমরা কি কি জানি ভালো করে দেখো। টোটাল এইখান থেকে শুরু করে এই ডিস্টেন্সটা বলেছিলাম কত? এক্স। এখান থেকে এই ডিস্টেন্সটা কত বলেছি? এ। তাহলে এই যে ইন বিটুইন এই যে ডিস্টেন্সটা, যেটাকে আমি মোটা করলাম, সেই ডিস্টেন্সটা কত সেটা আমরা বলতে পারবো এক্স মাইনাস এ। আবার বলছি, প্রথমে এ বিন্দু থেকে এন বিন্দু দূরত্ব ধরেছিলাম এক্স, আবার এ বিন্দু থেকে এস বিন্দু দূরত্ব কত ধরেছি? স্মল এ। তাহলে এই মিডিলের জায়গাটুকু টোটালটা থেকে নিশ্চয় এটা বাদ যাবে, তার মানে এক্স মাইনাস এ হবে। আর উপরেটা তো বলে দিয়েছি ওয়াই। তাহলে এখন লক্ষ্য করো, এসপিএন সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে কি বলতে পারবো? অতিভুজ স্কোয়ার মানে এসপি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার। লম্ব বলতে কি? পিএন মানে ওয়াই স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ভূমি বলতে এই যে এসএন, তার মানে এক্স মাইনাস এ তার স্কোয়ার। অর্থাৎ সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের যে উপপাদ্য, সেই উপপাদ্যটা প্রয়োগ করলাম। অতিভুজ স্কোয়ার মানে এসপি স্কোয়ার সমান লম্ব, লম্ব বলতে এখানে ওয়াই তার স্কোয়ার প্লাস ভূমি, ভূমি বলতে আমি বের করে রেখেছি এক্স মাইনাস এ তার স্কোয়ার। এবার আমরা কি করব, মানে ওই গতিশীল বিন্দু থেকে স্থির সরলরেখার উপর একটা লম্ব ফেলবো। এই লম্বের পাদবিন্দুটাকে আমরা এম নাম দিলাম। এখন পিএম ডিস্টেন্সটা আমরা বের করব। তোমরা যদি ছবিটা ভালো করে দেখো, তাহলে পিএম যত বড় হবে বিএন ঠিক তত বড় হবে।
পিএম যত বড় বিএন তত বড়। এই বিএন কে আমরা দুটো অংশে ভাগ করতে পারি, একটা হলো বিএ আর একটা হলো এএন। তাহলে লিখছি বিএ প্লাস এএন। এই যে বিএ, এই বিএ দৈর্ঘ্যটা ধরেছি এ, প্লাস এএন, এ থেকে এন পর্যন্ত ডিসটেন্সটা আমরা ধরেছি এক্স। আশা করি বুঝতে পেরেছো যে পিএম সমান এ প্লাস এক্স কি করে হলো। এখন চলে আসি যে যেহেতু পি বিন্দুটি অধিবৃত্তের উপর অবস্থিত, অধিবৃত্তের উপর অবস্থিত, আর অধিবৃত্তের উপর অবস্থিত হলেই এই শর্তটাকে ফুলফিল করবে, দ্যাট ইজ এসপি ইজ ইকুয়াল টু পিএম হবে। আমি যদি বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে এসপি এর স্কোয়ার পিএম এর স্কোয়ারের সাথে সমান হবে। এসপি এর স্কোয়ার বের করে রেখেছি, ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস এ তার স্কোয়ার ইজ ইকুয়াল টু পিএম স্কোয়ার। পিএম এর মান হচ্ছে এ প্লাস এক্স, সেটাকে আমরা এক্স প্লাস এও লিখতে পারি, তার স্কোয়ার। অতএব ওয়াই স্কোয়ার সমান এক্স প্লাস এ তার স্কোয়ার ছিলই, আর এটাকে আমরা ওইদিকে নিয়ে চলে যাচ্ছি এক্স মাইনাস এ তার স্কোয়ার। এই ফর্মুলাটা আমরা সকলেই শিখেছি বীজগণিতের মধ্যে, এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার। এর ফর্মুলাটা হচ্ছে 4ab। তাহলে 4 ইন্টু এখানে এ বলতে এক্স, বি বলতে এ, কিংবা এটাকে ফাইনালি লিখতে পারো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এই যে সমীকরণটা পেলাম, এটাই হলো আমাদের চিত্রে প্রদর্শিত যে অধিবৃত্ত, সেই অধিবৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে আমরা যে অধিবৃত্ত নিয়ে আলোচনা আজকে শুরু করেছি, সেই অধিবৃত্তের প্রথম একটা সমীকরণে দেখা পেলাম, যেটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এই অধিবৃত্তের সম্পর্কে আমরা যে যে বিষয়গুলি তোমাদের সামনে দেখাতে পেরেছি সেগুলো এবার একে একে লিখছি, লক্ষ্য করো। আমরা এই অধিবৃত্তের সমীকরণ যখন জানতে পেরে গেলাম, তখন এই অধিবৃত্তটা আঁকার সময় যা যা কাজ করেছিলাম সেগুলো রিমাইন্ড করব। কি কি? এই অধিবৃত্তটা যেটা চিত্রে দেখতে পাওয়া যাচ্ছে, তোমরা বলো দেখি এই অধিবৃত্তটার অক্ষ কোন দিকে আছে? ধনাত্মক এক্স অক্ষের দিকে আছে। কোন দিকে? ধনাত্মক এক্স অক্ষের দিকে। আবার বলছি, এই অধিবৃত্তটার অক্ষ কোন দিকে আছে? ধনাত্মক এক্স অক্ষের দিকে। এই অধিবৃত্তটার শীর্ষবিন্দু কোথায় ধরেছি? মূল বিন্দুতে, তার মানে 0,0 বিন্দুতে। এই অধিবৃত্তটার নাভি কোথায় আছে? এদিকে তাকাও, নাভি বলেছিলাম এস বিন্দু। তাহলে মূল বিন্দু থেকে এই দূরত্বটা যদি এ হয়, তাহলে এস বিন্দুর স্থানাঙ্ক কত হবে? এস বিন্দুর স্থানাঙ্ক হবে a,0। কেন? এস বিন্দুটা তো এক্স অক্ষের উপর অবস্থিত, আর এক্স অক্ষের উপরে অবস্থিত হলেই তার ওয়াই স্থানাঙ্কের মান বা কোটির মান 0 হয়, তাই এখানে 0 হয়েছে। আর মূল বিন্দু থেকে ওর দূরত্বটা তো এ, তারপর নাভির স্থানাঙ্কটা আমরা পেয়ে গেলাম a,0। আবার বলছি কি পেলাম? অধিবৃত্তটা অক্ষ দেখতে পেয়েছি ধনাত্মক এক্স অক্ষ, শীর্ষবিন্দুটা পেয়েছি মূল বিন্দুতে, নাভিটা পেলাম a,0 বিন্দুতে। আরো একটা জিনিস পড়ে থাকলো, সেটা হলো তার নিয়ামক। এখন এই বিষয়টা আলোচনা করার জন্য আমরা সরলরেখা চ্যাপ্টারে একটু ফিরে যাব। এই যে নিয়ামক, যেটা কিনা একটা সরলরেখা, সেই সরলরেখাটা ছবি থেকে দেখতে পাচ্ছি ওই অক্ষের সাথে সমান্তরাল। কোন অক্ষের সাথে? ওই অক্ষের সাথে সমান্তরাল। আমরা সরলরেখা চ্যাপ্টারে পড়েছিলাম ওই অক্ষের সাথে সমান্তরাল যে কোনো সরলরেখার সমীকরণ। সেটা কি ছিল? সেটা ছিল এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটাকে আমরা সি দিয়ে চিহ্নিত করলাম। তাহলে ওই অক্ষের সাথে সমান্তরাল যতগুলো সরলরেখা থাকবে, এইদিকে হতে পারে, এইদিকে হতে পারে, সব সরলরেখাগুলোর সমীকরণ আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, দ্যাট ইজ সি। কিন্তু ওই অক্ষের সাথে সমান্তরাল সব সরলরেখাকে তো আর আমরা নিয়ামক বলতে পারবো না। আমরা সেই সমান্তরাল সরলরেখাটাকে নিয়ামক বলতে পারবো যে সমান্তরাল সরলরেখাটা বি বিন্দু দিয়ে পাস করেছে। তাহলে আমরা দেখে নেবো বি বিন্দুর স্থানাঙ্ক। তোমরা নিজে নিজে বলতে পারবে, লক্ষ্য করো, এটা যদি মূল বিন্দু হয়, এইখান থেকে এই দূরত্বটা যদি এ একক হয়, তাহলে এই বি বিন্দুর স্থানাঙ্ক করার জন্য আমরা কি করছি লক্ষ্য করো। মূল বিন্দু থেকে যেহেতু পিছন দিকে এসছি, তাহলে নিশ্চয়ই একটা মাইনাস সাইন ইন্ট্রোডিউস করতে হবে। তাহলে মাইনাস, কতটা পিছনে এসছি? এ একক দূরত্বে এসছি, তাই মাইনাস এ হলো। যেহেতু বিন্দুটা এক্স অক্ষের উপরে আছে, তাহলে তার ওয়াই স্থানাঙ্কের মান অবশ্যই 0। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম -a,0। তাহলে এখন এটা বোঝাতে চাইছি আমি যে ওই অক্ষের সমান্তরাল অজস্র সমীকরণ রয়েছে, যাদের সমীকরণ এক্স ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, কিন্তু তাদের মধ্যে সেই সমীকরণটাকে, সেই সরলরেখাটাকে আমরা নিয়ামক বলতে পারবো যেটা বি বিন্দু দিয়ে পাস করেছে। তাহলে লিখবো ইহা a,0 বিন্দুগামী
তাহলে আমরা এই উপরের যে সমীকরণ সেখানে x এর জায়গায় -a বসাবো, আর যদি y থাকতো তাহলে y এর জায়গায় 0 বসাতাম। তাহলে x এর জায়গায় আমরা -a বসিয়ে দিলাম = c। তাহলে c এর যে মানটা পেলাম সেই মানটা উপরে যদি বসিয়ে দিই, অতএব তখন কিন্তু সেটা নিয়ামক হয়ে যাবে। তাহলে নিয়ামকের সমীকরণ কি পেলাম, x = c এর জায়গায় -a। এটাকে যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে x + a = 0। এটাই হলো সেই সরলরেখা যেটাকে আমরা সমতলের মধ্যে স্থির সরলরেখা হিসেবে কনসিডার করেছিলাম। এটা হলো সেই সরলরেখা যেটাকে আমরা নিয়ামক বলে চিহ্নিত করেছিলাম। সেই নিয়ামকের সমীকরণ পেয়ে গেলাম x + a = 0। এই চারটা বিষয় প্রত্যেক টাইপের অধিবৃত্তে আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথমত অধিবৃত্তটা অক্ষ বললাম, কি বললাম, x অক্ষ। শীর্ষ কোথায় বললাম, মূল বিন্দুতে। নাভি কোথায় বলেছি, a, 0 বিন্দুতে। নিয়ামকের সমীকরণটা কি, x + a = 0। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের ডিটেলস প্রমাণ তোমাদের সঙ্গে দেখানো হলো। এবার কথা হলো, এক একটা অধিবৃত্ত সম্পর্কে যদি এত কথা বলি, এরকম তো 6টা অধিবৃত্ত রয়েছে স্যার, তাহলে এত ফর্মুলা আমরা কি করে মনে রাখবো? তোমাদের দুশ্চিন্তার কোনো জায়গা নেই। আমি তোমাকে এবারে এমন একটা টেকনিকের কথা বলবো যে টেকনিকের সাহায্যে কোনো কিছু জানার প্রয়োজন হবে না। সে টেকনিক্যালি যদি স্ট্রং হতে পারো, সমস্ত ফর্মুলা তুমি চাইলেও ভুলতে পারবে না। সেই রকম টেকনিক তোমাদের সামনে এবারে পরিবেশন করছি। লক্ষ্য করো, যে কোনো অধিবৃত্তের সমীকরণ যদি আমরা লক্ষ্য করে রাখি, তাহলে সেই সমীকরণ আমরা দেখবো দুটো চলরাশি আছে, একটা হচ্ছে x, একটা হচ্ছে y। থাকবেই থাকবে, কেননা কনিক সেকশনের যে সমীকরণ তাতেই তো বলেছিলাম মাত্র দুখানা চলরাশি থাকবে, x আর y। এটাও যেহেতু একটা বিশেষ ধরনের কনিক সেকশন, তাই সেখানে দুটো চলরাশি থাকাটা বাধ্যতামূলক। নাম্বার 1, দুটো চলরাশি থাকলেও তাদের মধ্যে একটা চলরাশির পাওয়ার 1 থাকবে, একটা চলরাশির পাওয়ার 2 থাকবে অধিবৃত্তের ক্ষেত্রে। তাহলে এখানে লক্ষ্য করো, একটা চলরাশি x যার পাওয়ার 1 আছে, আর একটা চলরাশি y যার পাওয়ার 2 আছে। আমরা সব সময় অধিবৃত্তে যখন ফর্মুলাগুলো মনে করার চেষ্টা করব টেকনিক দিয়ে, যে চলরাশির পাওয়ার 1 আছে সেটাকে নিয়ে অ্যানালিসিস করব। তাহলে এখানে তোমরা বলো যে 4ax, ডান দিকে যে x চলরাশিটা আছে তার পাওয়ার কিছু নেই, মানে কত আছে, 1 আছে। তাহলে আমি বললাম ওই চলরাশিটাকে নিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। এখানে y² = 4ax থাকতে পারে, y² = -4ax এটাও থাকতে পারে। তার মানে এখানে কিছু চিহ্ন নেই, তার মানে সেখানে প্লাস আছে। তাহলে যেটা বলছিলাম, x এর পাওয়ার 1, যে চলরাশির পাওয়ার 1 থাকবে সেটা হবে তার অক্ষ। অর্থাৎ এই অধিবৃত্তটার অক্ষ হলো x অক্ষ, যেহেতু x এর পাওয়ার 1 আছে। কিন্তু এখানে কিছু চিহ্ন নেই, মানে প্লাস আছে, তাই সেটাকে বলবো ধনাত্মক x অক্ষ বা পজিটিভ x অ্যাক্সিস। আবার বলছি, আমরা ঠিক পরবর্তী পেজে যদি চলে যাই, তাহলে লক্ষ্য করবো y² = 4x। এক্ষুনি যে অধিবৃত্তটা আমরা তোমাদের সামনে প্রমাণ করে দেখালাম, সেই অধিবৃত্ত সম্পর্কে এখানে একঘাত বিশিষ্ট চলরাশি, একঘাত বিশিষ্ট চলরাশিটার নাম হচ্ছে x। সেটাকে নিয়ে আমরা আলোচনা স্থির রাখবো। বললাম যে যেহেতু একঘাত চলরাশিটার নাম হচ্ছে x, তাই এটা হবে অক্ষটা x অক্ষ। কিন্তু এখানে কিছু চিহ্ন নেই, তার মানে সেখানে প্লাস আছে, তাই এটাকে বলবো ধনাত্মক x অক্ষ বা পজিটিভ x অ্যাক্সিস। টেকনিক বুঝতে পারছো? নাম্বার 1। নাম্বার 2, এই ধরনের যত অধিবৃত্ত আছে, কেননা এই সমীকরণটাকে তো আমরা লিখতে পারবো যে y - 0 তার স্কয়ার = 4a × x - 0। কি বলতে পারবো আশা করি? তাহলে x থেকে যেটা বিয়োগ আছে সেটা আমি x স্থানাঙ্কের জায়গায় বসাবো, y থেকে যেটা বিয়োগ আছে সেটাকে আমরা y স্থানাঙ্কের জায়গায় বসাবো। তার মানে এই টাইপের যত অধিবৃত্ত আমরা দেখতে পাবো, সমস্ত অধিবৃত্তের ক্ষেত্রে শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আমরা বলবো 0,0। কি হয়েছে আশা করি? 3 নম্বর চলে আসি, নাভি। এখানে লক্ষ্য করো যে x যে চলরাশি তার সাথে কোএফিসিয়েন্ট কি আছে, সহগ কি আছে। সহগটা হলো 4a। কিন্তু আমাকে যদি বলা হয় যে x চলরাশির সাথে মানে বীজগাণিতিক সহগ কি আছে, তখন বীজগাণিতিক সহগটা বলবো আমরা a। কিন্তু যদি বলে যে x চলরাশির সাথে সাংখ্য সহগ কি আছে, তখন বলবো 4, মানে শুধু সংখ্যাটা। তাহলে এখানে দুই রকম কনস্ট্যান্ট আছে, একটা হচ্ছে বীজগাণিতিক কনস্ট্যান্ট আর একটা হচ্ছে মানে সংখ্যাগত কনস্ট্যান্ট। বীজগাণিতিক কনস্ট্যান্টের নাম কি, সেটা হলো a। এই যে বীজগাণিতিক কনস্ট্যান্টের নাম হলো a। তাহলে আমরা প্রথমে a লিখে দিলাম কমা দিয়ে, যেহেতু নাভিটা x অক্ষের উপরে, তাহলে y এর মান অবশ্যই 0 হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে
এই টার্মটার আগে চিহ্ন আছে প্লাস, তাই এখানে আমরা কোনো চিহ্ন দিইনি, প্লাস এ, দ্যাট ইজ অনলি এ। কিন্তু নাভিটা এক্স অক্ষের উপরে থাকার জন্য ওয়াই এর মান 0 হচ্ছে। তাহলে নাভি বলার সময় আমরা যেটা খেয়াল রাখবো সেটা হলো যে যে চলরাশিটার পাওয়ার 1 ঘাত রয়েছে তার সাথে বীজগাণিতিক ধ্রুবকটা কি আছে। বীজগাণিতিক ধ্রুবকটা আমরা দেখলাম প্লাস এ আছে, মানে কিছু চিহ্ন নেই, মানে এখানে প্লাস আর এখানে সংখ্যাটা বাদ দিয়ে পড়ে আছে এ। তাহলে এই এ লিখে দিলাম, কমা এক্স স্থানাঙ্ক মানে এক্স অক্ষের উপর অবস্থান করার জন্য ওয়াই এর মানটা 0। তারপরে আমরা যখন নিয়ামক দেখব, সেই নিয়ামকের সমীকরণটা কি, সেটার জন্য যে চলরাশিটার পাওয়ার এক্স মানে 1 আছে সেটা লিখবো, দ্যাট ইজ এখানে এক্স। তারপরে এখানে কিছু চিহ্ন নেই, মানে এখানে প্লাস আছে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস লিখতাম। তারপরে দেখব যে এক্স চলরাশি যার পাওয়ার 1 ছিল তার সাথে বীজগাণিতিক কনস্ট্যান্টটা একটু আগে বললাম কি ছিল, এ, সেই এটা লিখে দিয়েছি ইজ ইকুয়াল টু 0। তাহলে এই বীজগাণিতিক কনস্ট্যান্টটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এখানে টোটাল কনস্ট্যান্ট হচ্ছে +4a, কিন্তু বীজগাণিতিক যে কনস্ট্যান্ট সেটাকে আমরা বললাম এ, দ্যাট ইজ +a। তাই নাভি বলার সময় a,0 বা +a,0 বলেছি। নিয়ামকের সমীকরণ বলার সময় আমরা একঘাত বিশিষ্ট যে চলরাশি সেটা লিখেছি, প্লাস এ লিখেছি ইজ ইকুয়াল টু 0। এবার এই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x সম্পর্কে আমরা এত কথা বলে ফেললাম, এবং এটাও বলে রাখি এই ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x যে অধিবৃত্ত, যার ছবিটা আমরা একটু আগে দেখালাম, সেই ছবিটা সবসময় ডান দিকে হাঁ করে আছে, ডান দিকে মনে হচ্ছে ও প্রশস্ত হয়ে আছে। তাই এই ডান দিকে হাঁ করে থাকার জন্য এর একটা স্পেশাল নাম আছে, সেটা হলো, এটাকে আমরা বলতে পারবো রাইট হ্যান্ডেড প্যারাবোলা। রাইট হ্যান্ডেড প্যারাবোলা বা ডান গোষ্ঠীর অধিবৃত্ত। তার মানে ডান গোষ্ঠীর অধিবৃত্ত বলুক কিংবা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x বলুক, যাই বলুক না কেন, আমরা কিন্তু ওই যে ছবিটা তোমাদের সামনে দেখানো হয়েছে সেই ছবিটার কথাই বুঝে যাব, সেই অধিবৃত্তের কথাই বুঝে যাব যার সমীকরণটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x বা ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু +4x। এখন এখান থেকে আরো কি কি কেস হতে পারে, যেমন ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে 4x দেখালাম, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -4x হতে পারে। সেই জিনিসটা এবারে তোমাদের সামনে লক্ষ্য করো, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -4x। এবারে যে টেকনিকগুলো বললাম এতক্ষণ পর্যন্ত হয়তো কঠিন লাগছিল, এবারে আস্তে আস্তে সেই টেকনিকটা সহজ লেগে যাবে। তোমাদেরকে নিশ্চিন্তে নির্দ্বিধায় বলছি, এই চ্যাপ্টারে কোনো ফর্মুলা মুখস্থ করার প্রয়োজন হবে না, যদি তোমরা আমার যে টেকনিকটা বলা হলো সেই টেকনিকটা সুন্দরভাবে সাবলীলভাবে বুঝতে পারো। তাহলে যে কথাটা বলছিলাম সেটা আবার রিমাইন্ড করাবো। ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু -4x, এ তো ছবি আঁকবোই আমি, কিন্তু ছবি না এঁকে কোনো কিছু ভাবনা চিন্তা না করে এর যে সমীকরণগুলো, এর যে ফর্মুলাগুলো, সেই ফর্মুলাগুলো আমরা বানাতে পারবো। কিরকম ভাবে লক্ষ্য করো, এখানে তোমরাই বলো দেখি যে কোন চলরাশিটির পাওয়ার 1 আছে, উত্তরটা হলো x। তাহলে আমরা অবশ্যই x অক্ষ লিখবো, কিন্তু এই একঘাত যে চলরাশি তার আগে চিহ্নটা মাইনাস আছে, তাই এখানে এটা হবে ঋণাত্মক x অক্ষ, এটা হচ্ছে নেগেটিভ x অ্যাক্সিস। তাহলে এর আগেটাতে প্লাস ছিল তাই সেখানে ধনাত্মক লিখেছিলাম, কিন্তু এখানে মাইনাস আছে তাই এই অধিবৃত্তের অক্ষটা হয়ে যাবে ঋণাত্মক x অক্ষ। x অক্ষ তো বটেই, এটা এর আগেটা ছিল ধনাত্মক, এটা হলো ঋণাত্মক, নাম্বার 1। নাম্বার 2, আমি বলেছি এই টাইপের যত অধিবৃত্ত থাকবে সবার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক 0,0, কেননা এটাকে আমরা লিখতে পারবো y - 0 তার স্কয়ার ইজ ইকুয়াল টু -4a ইন্টু x - 0। তাহলে x এর পরে মাইনাস দিয়ে যেটা আছে সেটা হলো x স্থানাঙ্ক, y এর পরে মাইনাস দিয়ে যেটা আছে সেটাকে বলতে পারবো y স্থানাঙ্ক। তারপর নাভি, এই নাভির কথা কি বলেছিলাম যে একঘাত বিশিষ্ট যে চলরাশি দ্যাট ইজ x, x এর সাথে বীজগাণিতিক কনস্ট্যান্ট কি আছে, সেটা হলো -a। কি আছে? -a। এর আগে ছিল কি +a, তাহলে -a, কমা যেহেতু এই অধিবৃত্তের নাভিটা x অক্ষের উপরে অবস্থান করবে তাই তার y স্থানাঙ্কের মান অবশ্যই 0। নাম্বার 4, নিয়ামকের সমীকরণ যেটা বলছিলাম যে চলরাশিটার পাওয়ার 1 অর্থাৎ x, সেটা তো লিখবই, মাঝখানে চিহ্ন আছে মাইনাস, তাই লিখেছি বীজগাণিতিক যে কনস্ট্যান্ট সেটা হলো a, x - a ইজ ইকুয়াল টু 0। এইভাবে এই টেকনিকগুলো দিয়ে তোমরা যে কোনো অধিবৃত্তের ফর্মুলা নিজে থেকে বানাতে পারবে। এবার চলো এই অধিবৃত্তের ফর্মুলাগুলো তো বলে দিলেন স্যার, তাহলে এর ছবিটাই বা কিরকম হয় দেখো। দিস ইজ এ, এই বিন্দুটাকে এ নাম দিয়েছিলাম, এই বিন্দুটাকে বি নাম দিয়েছিলাম,
এখানে এস নাম দেওয়া হয়েছিল, আর এই সরলরেখাটার নাম ছিল এল। লক্ষ্য করো একদম সেম টাইপের অধিবৃত্ত। এর আগেরটা ডান দিকে হাঁ করেছিল, এটা বাম দিকে হাঁ করে আছে। এর আগের ক্ষেত্রে এ বিন্দুটাকে মূল বিন্দু ধরেছিলাম, শীর্ষবিন্দু ধরেছিলাম, এখানেও সেই শীর্ষবিন্দু। এর আগে নাভিকে এস দেখিয়েছিলাম, এখানেও নাভিটা এস, কিন্তু ফারাকটা হচ্ছে নাভিটা ছিল ওই দিকে, নাভি চলে এসেছে এই দিকে, কিন্তু এক্স অক্ষের উপরে আছে। আমার কথা বোঝা যাচ্ছে যে নাভিটার জায়গা পরিবর্তন হয়েছে, সাইডটা পরিবর্তন হয়েছে, কিন্তু অবস্থানে কোনো পরিবর্তন নেই। তাহলে এটা যদি এক্স অক্ষ ধরে নিই আমরা, এটা যদি ওয়াই অক্ষ ধরে নিই, তাহলে লক্ষ্য করতে পারছো মূল বিন্দু থেকে নাভি বের করতে গেলে আমাকে বাম দিকে আসতে হচ্ছে, নেগেটিভ দিকে আসতে হচ্ছে, তাই তার অক্ষকে বলেছি ঋণাত্মক এক্স অক্ষ। নাভিটা যেহেতু এক্স অক্ষের উপরে ছিল, তাই তার ওয়াই স্থানাঙ্কের মান অবশ্যই 0 হয়েছিল। তাহলে যে জিনিসগুলো আমি টেকনিক দিয়ে বললাম সেটাই এবারে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। এবং এই অধিবৃত্তটা যেহেতু বাঁ দিকে হাঁ করে আছে, তাই এটার নাম হচ্ছে লেফট হ্যান্ডেড প্যারাবোলা। লেফট হ্যান্ডেড প্যারাবোলা। তাহলে এর আগেটা ছিল ডান গোষ্ঠীর অধিবৃত্ত বা রাইট হ্যান্ডেড প্যারাবোলা, এখন সেটা পেলাম লেফট হ্যান্ডেড প্যারাবোলা বা বাম গোষ্ঠীর অধিবৃত্ত। দুই ধরনের অধিবৃত্তের সমীকরণ তোমাদের সামনে দেখানো হলো এবং তাদের ফর্মুলাগুলো কোন রকম মুখস্থ না করে টেকনিক দিয়ে তোমাদের সামনে দেখানো হলো। এবার ঠিক তৃতীয় টাইপের ফর্মুলার কাছে চলে যাবো। লক্ষ্য করো নতুন একটা অধিবৃত্ত x² = 4ay। এর ছবিটাই আগে তোমাদের দেখিয়ে দিই, তাহলে আরো বেশি ক্লিয়ার হবে। এই বিন্দুটার নাম দিয়েছিলাম এ, এই বিন্দুটার নাম দিয়েছিলাম বি, এবং এখানে ছিল এস। এক্ষেত্রে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা নাম দিয়েছিলাম এল। লক্ষ্য করো এটা এমন একটা অধিবৃত্ত যেটা উপরের দিকে হাঁ হয়ে আছে, তাই এটাকে আমরা বলবো আপার হ্যান্ডেড প্যারাবোলা। আপার হ্যান্ডেড প্যারাবোলা। উপরের দিকে হাঁ করে আছে, চাতক পাখির মতো উপরের দিকে হাঁ করে আছে, তাই তার নাম বললাম আপার হ্যান্ডেড প্যারাবোলা। এই অধিবৃত্তটা যদি লক্ষ্য করি, এর সমস্ত ফর্মুলাগুলো আমরা টেকনিক দিয়ে ব্যাখ্যা করে দিতে পারবো। এখানেও লক্ষ্য করো এই সমীকরণের মধ্যে দুই ধরনের চলরাশি আছে, একটা হলো এক্স, একটা হচ্ছে ওয়াই। তোমরাই বলো দেখি এখানে কোন চলরাশিটা পাওয়ার 1 আছে, না তো ওয়াই এর। তাহলে সেই টার্মটাকে নিয়ে আমরা গবেষণা করব। তাহলে এখানে যেহেতু ওয়াই চলরাশিটার পাওয়ার 1 আছে, তার জন্য এখানে লিখেছি ওয়াই অক্ষ। এখানে কিছু চিহ্ন নেই, তার মানে এখানে প্লাস আছে, তাই এখানে লেখা হয়েছে ধনাত্মক ওয়াই অক্ষ। তাহলে এর আগের গুলো ধনাত্মক এক্স অক্ষ কিংবা ঋণাত্মক এক্স অক্ষ দেখে এলাম, এটাতে কিন্তু এক্স অক্ষ হয়নি, কেননা এক্ষেত্রে ওয়াই চলরাশিটার পাওয়ার 1 আছে, তাই ধনাত্মক ওয়াই অক্ষ। এর শীর্ষটা আমি আগেই বললাম, এই টাইপের যত অধিবৃত্ত আছে সব অধিবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক হচ্ছে 0,0, কেননা এটাকে আমরা ওই টাইপে লিখতে পারবো x - 0 তার স্কয়ার = 4a × y - 0। যখন শীর্ষের স্থানাঙ্ক বলবো তখন x থেকে যেটা বিয়োগ আছে, x ওইদিকে থাকুক আর এদিকে থাকুক, সব সময় শীর্ষের স্থানাঙ্ক বের করার সময় x এর সাথে যেটা আছে সেটা আগে লিখবো। তাহলে x থেকে বিয়োগ কি আছে 0, তাহলে এই 0টা x স্থানাঙ্কের জায়গায় চলে এসেছে। y থেকে কি বিয়োগ আছে 0, সেটা আবার y স্থানাঙ্কের কাছে চলে গেছে। তাহলে এই যে অধিবৃত্তটা ডিসপ্লেতে দেখা যাচ্ছে, সেই অধিবৃত্তের শীর্ষের স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম 0,0। এখন নাভির স্থানাঙ্ক আমি কি টেকনিক বলেছিলাম, যে চলরাশির পাওয়ার 1 অর্থাৎ এখানে ওয়াই, সেই ওয়াই চলরাশির সাথে বীজগাণিতিক ধ্রুবকটা কি আছে প্লাস এ, কিছু নেই মানে প্লাস এ আছে, তাই এ লিখেছি। কিন্তু এর নাভিটা তো আর এক্স অক্ষের উপরে নেই, নাভিটা আছে ওয়াই অক্ষের উপরে। আমরা জানি ওয়াই অক্ষের উপরে যত বিন্দু থাকে সমস্ত বিন্দুর ক্ষেত্রে তার এক্স স্থানাঙ্কের মান 0 হয়, তাই এখানে এক্স এর জায়গায় 0, ওয়াই এর মান এ লিখেছি। এর আগের গুলোতে কি ছিল, এর আগের গুলো নাভিটা এক্স অক্ষের উপরে ছিল, তাই ওয়াই এর জায়গায় 0 করেছিলাম। বাদ বাকি টেকনিকটা ভুজের উপরে প্রয়োগ করা হয়েছিল, এক্স স্থানাঙ্কের উপরে প্রয়োগ করা হয়েছিল। কিন্তু এক্ষেত্রে নাভিটা তো ওয়াই অক্ষের উপরে চলে গেছে, তাই নাভির এক্স স্থানাঙ্ক অর্থাৎ ভুজের মান অবশ্যই 0 হবে। আর কোটির জায়গায় আমরা পরিবর্তনটা করব। কিভাবে পরিবর্তন করবো বললাম, যে ওই চলরাশিটার সাথে বীজগাণিতিক কোন ধ্রুবকটা আছে সেটা হলো প্লাস এ বা শুধু এ, এই তো এ লিখেছি। নিয়মকের সমীকরণ আগের মতোই, যে চলরাশির পাওয়ার 1 তার নাম হলো ওয়াই, এখানে বীজগাণিতিক ধ্রুবকটা কি বললাম প্লাস এ, তাই এখানে প্লাস এ = 0। তাহলে একটাকে ডিটেলস বলে দেওয়ার পরে বাদ বাকিগুলো আমাদের আর অতটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে না, বাদ বাকিগুলো সহজেই টেকনিক দিয়ে আমরা বুঝে যাব। তারপরে আমরা আরো একটা অধিবৃত্ত নিয়ে
তোমাদের সামনে আলোচনা করব, সেটা হলো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ay। যেমন ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax ছিল, তার করেসপন্ডিং ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ax ছিল। অর্থাৎ ডান দিকে হাঁ করে থাকার পাশাপাশি তোমাদের মনে প্রশ্ন হতেই পারে, স্যার এটা কি সর্বদা ডান দিকে হাঁ করে থাকবে? না, বাম দিকে হাঁ করে থাকতে পারে। সেটা যখন হলো তখন তোমাদের মনের ধারণা, স্যার এটা কি শুধু দু সাইডেই হবে না উপর নিচে হতে পারে? আমরা দেখলাম যে হ্যাঁ, উপরের দিকেও হাঁ করে থাকতে পারা সম্ভব। তাহলে এখন যে ধারণাটা আমাদের মাথায় আসে, তাহলে স্যার নিশ্চয় এখানে নিচের দিকেও একটা অধিবৃত্ত হাঁ করে থাকবে, এইরকম ছবি থাকা উচিত। তাহলে সেই রকম ছবি, সেই রকম অধিবৃত্ত অবশ্যই আছে, অর্থাৎ তোমাদের মনের ধারণাটা সঠিক। সেই রকম অধিবৃত্তের সমীকরণটা হলো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ay। এটা এল সরলরেখা, এটার নাম দিয়েছিলাম বি, এটার নাম দিয়েছিলাম এ, এখানে নাম দিয়েছি এস। এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটাকে যদি বাড়িয়ে দিই তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ। লক্ষ্য করো, এখানেও আমরা ফর্মুলাগুলো বানাবো টেকনিক দিয়ে। এখানে কোন চলরাশিটার পাওয়ার 1 আছে? না তো ওয়াই এর, তাহলে এর অক্ষটা অবশ্যই ওয়াই অক্ষ হবে। কিন্তু এটা ওয়াই অক্ষের উপর দিকে আছে না নিচের দিকে? অবশ্যই নিচের দিকে আছে। কিন্তু অর্থাৎ এর সাথে কোন চিহ্নটা আছে? মাইনাস চিহ্নটা। তাই এটাকে বলবো আমরা ঋণাত্মক, এটাকে বলবো নেগেটিভ ওয়াই অ্যাক্সিস। এর আগে কিছু চিহ্ন ছিল না, মানে প্লাস ছিল, তাই সেটাকে বলছিলাম ধনাত্মক ওয়াই অক্ষ। কিন্তু এক্ষেত্রে চিহ্ন আছে, সেই চিহ্নটা কি? মাইনাস, তাই এটাকে বললাম ঋণাত্মক ওয়াই অক্ষ। শীর্ষবিন্দুতে বলে দিলাম যে এই অধিবৃত্তটাকে আমরা আগের মতো লিখতে পারবো, এক্স মাইনাস 0 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4a ইন্টু ওয়াই মাইনাস 0। তাহলে এক্স থেকে কি বিয়োগ আছে? 0, সেটা এক্স স্থানাঙ্কের জায়গায়। ওয়াই থেকে যেটা বিয়োগ আছে সেটাকে আমরা ওয়াই স্থানাঙ্কের জায়গায় লিখে ফেললাম। অর্থাৎ শীর্ষের স্থানাঙ্ক পেয়ে গেলাম 0,0। নাভি চলে আসি, নাভিটা এক্স না ওয়াই অক্ষের উপরে আছে? ওয়াই অক্ষের উপরে আছে। ওয়াই অক্ষের উপরে যে বিন্দুগুলো থাকে তাদের এক্স স্থানাঙ্কের মান কি হয়? 0, সেটা লিখেছি। তারপরে আমরা টেকনিক প্রয়োগ করব যে ওয়াই এর সাথে কোন বীজগাণিতিক কনস্ট্যান্টটা ইনক্লুড আছে, সেটা হলো মাইনাস এ, তাই এখানে মাইনাস এ লিখেছি। সর্বোপরি নিয়ামকের সমীকরণটা কি? তো যে চলরাশির পাওয়ার 1 আছে সেটা লিখেছি, বীজগাণিতিক কনস্ট্যান্টটা কি? মাইনাস এ, সেটা লিখেছি, ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ আমরা একটা টেকনিক দিয়ে 4 রকম অধিবৃত্তের 4 16টা ফর্মুলা তোমাদের সামনে দেখাতে পেরেছি। শুধু তাই নয়, তাদের ছবিগুলো তোমাদের সামনে দেখানো হয়েছে। এবং এই অধিবৃত্তটা যেহেতু নিচের দিকে হাঁ করে আছে, তাই এটাকে আমরা বলবো লোয়ার হ্যান্ডেড প্যারাবোলা। তাহলে এখনো পর্যন্ত যেটুকু দেখানো হলো, অধিবৃত্তের যে 4টা আদর্শ সমীকরণ, সেই সমীকরণগুলো কি কি, সেই সমীকরণগুলোর ছবিটা কিরকম, ছবি অনুযায়ী কোন দিকে হাঁ করে আছে সেই অনুযায়ী তাদের নামকরণ কি, এবং সর্বোপরি তাদের প্রত্যেকটা ফর্মুলাগুলো টেকনিক দিয়ে তোমাদের সামনে ব্যাখ্যা করা হলো। আশা করি এই 4 ধরনের অধিবৃত্ত সম্পর্কে তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে গেছে। যদি ধারণাটা ক্লিয়ার হয়ে থাকে, তাহলে এই 4টা অধিবৃত্তকে কাজে লাগিয়ে আরো যে 2টো অধিবৃত্ত রয়েছে সেই অধিবৃত্তের সমীকরণগুলো তোমরা টেকনিক দিয়ে ব্যাখ্যা করতে পারবে, কোনো কিছু মানে দুশ্চিন্তার অবকাশ নেই। তাহলে লক্ষ্য করো, এবার চলে আসছি এর চাইতে একটু আল্ট্রা মডার্ন ভার্সনের যে অধিবৃত্তগুলো, সেইগুলোর ছবি বা কি রকম, সেইগুলোর সমীকরণ বা কি, সেইগুলোর ফর্মুলাগুলোই বা কেমন করে ডিডাকশন করা হবে, সেই জিনিসগুলো তোমাদের সামনে এবারে দেখাবো। লক্ষ্য করো, y মাইনাস বিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস আলফা। সম্পূর্ণ ভিন্ন ধরনের অধিবৃত্ত। আমরা প্রথমত যেটা তোমাদের সামনে আলোচনার জন্য রাখবো সেটা হলো, এটা হচ্ছে এমন একটা অধিবৃত্ত যে অধিবৃত্তটা আমাদের যে 4 ধরনের অধিবৃত্ত আলোচনা করা হয়েছে তার কোনটার মতো দেখতে সেটা তোমরা মনে মনে নির্ধারণ করো। আমরা দেখেছি অধিবৃত্ত কি কি, অধিবৃত্ত দেখেছি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, আমরা দেখেছি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ax, আমরা এটুকুও দেখলাম এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এবং সর্বোপরি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 4ay। এই 4 ধরনের অধিবৃত্ত দেখেছি, কিন্তু এই 4 ধরনের অধিবৃত্তের কোনটার মতো এই সমীকরণটা দেখতে সেটা আগে আমাকে স্থির করতে হবে। যদি আমরা এটা সাবলীল ভাবে অত্যন্ত স্মুথলি ডিটারমিন করতে পারি যে কার মতো দেখতে, তাহলে এই অধিবৃত্ত সংক্রান্ত যে যে ফর্মুলাগুলো সেটা আমরা সুন্দরভাবে তৈরি করতে পারবো। লক্ষ্য করো, এই অধিবৃত্তটা নিশ্চয় এটার মতো দেখতে, কেননা এটাকে আমরা লিখতে পারবো y মাইনাস 0 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু এক্স মাইনাস 0। আশা করি বুঝতে পেরেছো যে এই অধিবৃত্তটা এই 4টা অধিবৃত্তের কোনটার মতো দেখতে? প্রথমটার মতো দেখতে, কেননা এটাকে আমরা এই আকারে লিখতেই পারি। এখন তোমরা এইটাকে যদি এই অধিবৃত্তের সাথে তুলনা করো, তাহলে একটা জিনিস পরিষ্কার,
যে এখানে এক্স মাইনাস 0 ছিল, তাই এক্স থেকে যেটা বিয়োগ ছিল সেটা শীর্ষের এক্স স্থানাঙ্কের জায়গায় লিখেছিলাম, অর্থাৎ এর শীর্ষটা ছিল 0,0। এর শীর্ষটা কি পাবো সেটা লক্ষ্য করো। আমরা এর ফর্মুলাগুলো একে একে দেখাচ্ছি। প্রথমে এর অক্ষর ছিল, আমার সাথে তোমরা যদি মনে মনে বলার চেষ্টা করো তাহলে বুঝতে পারবে। এখানে দুখানে চলরাশি ছিল, একটার নাম এক্স, একটার নাম ওয়াই। আমি কোন চলরাশিটা নিয়ে টেকনিক শুরু করে বলেছিলাম? যার পাওয়ার 1 আছে, অর্থাৎ এক্স। তাহলে এখানেও কিন্তু দুটো চলরাশি আছে, ওয়াই এবং এক্স। ওয়াই এর পাওয়ার 2 আছে, কিন্তু এক্স এর পাওয়ার 1 আছে। তাই আমরা এক চলরাশি বিশিষ্ট যে একঘাত বিশিষ্ট যে চলরাশি সেটা নিয়ে আলোচনা রাখছি। তাহলে এর অক্ষটা অবশ্যই আমরা বলতে পারবো এক্স অক্ষ। এবার এক্ষেত্রে একটা কথা বলা রয়েছে, যখন এই 4 রকম অধিবৃত্ত নিয়ে আলোচনা করছিলাম তখন আমাকে জানতে হচ্ছিল এর অক্ষটা ডান দিকে হাঁ করে আছে না বাঁ দিকে হাঁ করে আছে, অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষ না ঋণাত্মক এক্স অক্ষ, এটা জানার প্রয়োজন হচ্ছিল। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমার স্পেশালাইজ করা দরকার নেই যে সেই অক্ষটা ধনাত্মক এক্স অক্ষ না ওয়াই অক্ষ, শুধু আমরা বলবো যে সেটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এক্ষেত্রে এই ধরনের সমীকরণের ক্ষেত্রে অক্ষ আমার বলার দরকার নেই, সরাসরি বলে দেব যেহেতু এক্স চলরাশিটা পাওয়ার 1 আছে তাহলে সেই অক্ষের সাথে সমান্তরাল। যদি ওয়াই এর পাওয়ার 1 থাকতো তাহলে আমরা বলতাম ওয়াই অক্ষের সমান্তরাল। নাম্বার 1। নাম্বার 2, সরি, এই অধিবৃত্তের অক্ষটা ছিল একটু আমি এখানে এই অধিবৃত্তের সমস্ত ফর্মুলাগুলো লিখছি। অক্ষটা কি ছিল? ধনাত্মক এক্স অক্ষ। শীর্ষ কি ছিল? শীর্ষটা ছিল 0,0। নাম্বার 3, নাভি কি ছিল? নাভি ছিল a,0 এবং সর্বোপরি এর 4 নম্বর যে ফর্মুলা সেটা ছিল নিয়ামক। নিয়ামকটা কি ছিল? ছিল x + a = 0। এখন যেহেতু এই অধিবৃত্তটা এর সাথে আইডেন্টিক্যাল, তাই এর যে ফর্মুলাগুলো ছিল সেগুলো একবার তোমাদের জ্ঞাতার্থে তোমাদের সুবিধার জন্য একই ডিসপ্লেতে দেখানোর চেষ্টা করলাম। এবারে এই ফর্মুলাগুলো থেকে আমরা এই অধিবৃত্তের সমস্ত ফর্মুলাগুলো রিডাকশন করব। কি করছি ভালো করে শোনো। আমরা বলেছিলাম এই অধিবৃত্তের সমীকরণের মধ্যে কিংবা এটার মধ্যে কোন চলরাশিটার পাওয়ার 1? এখানে এক্স চলরাশিটার পাওয়ার 1, তাহলে সেটা হবে তার অক্ষ, অর্থাৎ এখানে লিখেছি এক্স অক্ষ। তবে এক্ষেত্রে আমাদের ধনাত্মক এক্স অক্ষ না ঋণাত্মক এক্স অক্ষ সেটা বলা দরকার নেই, শুধু বলে দেব এক্স অক্ষের সমান্তরাল। তাহলে এখানে ছিল ধনাত্মক এক্স অক্ষ, এখানে বলেছি অক্ষটা এক্স অক্ষের সাথে সমান্তরাল। তারপরে চলে আসছি, এর শীর্ষটা ছিল 0,0। কি করে? এক্স থেকে 0 বিয়োগ ছিল তাই এক্স স্থানাঙ্কের জায়গায় লিখেছি, ওয়াই থেকে 0 বিয়োগ ছিল তাই ওয়াই স্থানাঙ্কের জায়গায় লিখেছি। কিন্তু এক্ষেত্রে এক্স থেকে কি বিয়োগ আছে? আলফা, তাই ভুজটা আলফা লিখেছি। ওয়াই থেকে কি বিয়োগ আছে? বিটা, তাই এখানে বিটা লিখেছি। তাহলে নতুন যে অধিবৃত্ত তার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আর 0,0 থাকলো না, সেটা হয়ে গেল আলফা, বিটা। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা একটু টেকনিক্যালি করতে হবে। এটা আমরা এইভাবে মনে রাখবো যে এখানকার যে স্থানাঙ্কগুলো আমরা বের করেছি সেই স্থানাঙ্কগুলির সাথে মানে যেখানে ভুজ আছে সেই ভুজটার সাথে আলফা যোগ করব এবং যেটা কোটি আছে তার সাথে বিটা যোগ করব, তাহলে কিন্তু আমরা এটা পেয়ে যাবো। যেমন শীর্ষ ছিল 0, তার সাথে যদি আলফা যোগ করি 0 + আলফা মানে আলফা, এর সাথে যদি আমরা বিটা যোগ করি তাহলে 0 + বিটা মানে বিটা। তার মানে এই ফর্মুলাগুলো এই টেকনিকগুলোর মধ্যে যখন বিন্দুর কথা বলবো তখন তার ভুজের জায়গায় আলফা যোগ করব এবং কোটির জায়গায় বিটা যোগ করব। তাহলে এখন তোমরা বলো নাভিটাও তো স্থানাঙ্ক, তাহলে এর নাভি যদি পেতে চাই এই ভুজের সাথে আমরা আলফা যোগ করব। আলফা যোগ করলে কি হবে? আলফা প্লাস এ, এই যে লেখা আছে, এর সাথে যদি বিটা যোগ করি 0 + বিটা মানে বিটা। তাহলে আমরা নতুন অধিবৃত্তের নাভির স্থানাঙ্ক পেয়ে গেছি কোন রকম মুখস্থ করা ছাড়াই। 4 নম্বর, আমি স্থানাঙ্কের ক্ষেত্রে বলে দিলাম যে এক্স স্থানাঙ্কের সাথে আলফা যোগ করব, ওয়াই স্থানাঙ্কের সাথে আমরা বিটা যোগ করব। কিন্তু যদি স্থানাঙ্ক না হয়, কোন সমীকরণ যদি হয়, তাহলে আমরা দেখব সমীকরণটা যদি এক্স রিলেটেড হয়, অর্থাৎ সমীকরণের মধ্যে যদি এক্স চলরাশিটা থাকে, তাহলে ডান দিকে 0 পরিবর্তে আমরা আলফা লিখব, কেননা এক্স এর সাথে এখানে আলফা আছে। যদি সমীকরণটা মধ্যে ওয়াই চলরাশিটা থাকে, তাহলে আমরা সেই 0 জায়গাতে তার ওয়াই স্থানাঙ্ক অর্থাৎ বিটাটা লিখব। আবার বলছি, যদি কোনো সমীকরণ এসে উপস্থিত হয়ে যায়, তাহলে সেই সমীকরণের মধ্যে
এক্স রিলেটেড পদ যদি থাকে তাহলে আমরা শূন্যের জায়গায় আলফা লিখবো, যদি ওয়াই রিলেটেড কোনো পদ থাকে তাহলে শূন্যের জায়গায় আমরা বিটা লিখবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখন চলে আসি, এই অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ ছিল x প্লাস a ইকুয়াল টু 0। যেহেতু এই সমীকরণটা এক্স রিলেটেড তাই বাম দিকটা ফিক্সড আছে, শুধু শূন্যের জায়গায় কি হয়েছে, আলফা হয়ে গেছে। তাহলে কেউ যদি আমরা এই অধিবৃত্তের টেকনিকগুলো বুঝে থাকি, তারপরে যে যে পরিবর্তনগুলো করতে হবে বললাম, সেই পরিবর্তনটা যদি একদম সাবলীল ভাবে করে দিই, তাহলে কিন্তু এই অধিবৃত্তের সমস্ত ফর্মুলাগুলো পেয়ে যাব। হয়তো প্রথম করাচ্ছি এই টাইপের অধিবৃত্ত, তাই একটু মানে প্রবলেমের মধ্যে পড়ছো, কিন্তু এই সেম জিনিসটা যখন পরেরটার ক্ষেত্রে বলবো আবার তোমাদেরকে সহজ লেগে যাবে। আবার বলছি কি কি বললাম, যে চলরাশির পাওয়ার 1 সেই চলরাশিটার কথা বলবো এখানে এক্স অক্ষ, এখানে পজিটিভ বা নেগেটিভ বলার দরকার নেই, সরাসরি বলবো তার সমান্তরাল। শীর্ষবিন্দু কি বললাম, এক্স থেকে যেটা বিয়োগ থাকবে যেটা আলফা, ওয়াই থেকে যেটা বিয়োগ থাকবে সেটা পরবর্তীকালে কোটির জায়গায় লিখে দেবো, দ্যাট ইজ আলফা কমা বিটা। তারপরে কি বললাম, যখনই কোনো ফর্মুলাতে বিন্দুর কথা বলবো, সমস্ত বিন্দুর ক্ষেত্রে ভুজের জায়গায় আমরা আলফা যোগ করব, কোটির জায়গায় বিটা যোগ করব। তাহলে নাভের স্থানাঙ্ক হয়ে গেছে আলফা প্লাস এ, এটা হয়ে গেছে বিটা। সমীকরণ যদি থাকে তাহলে কি বলেছি, এক্স রিলেটেড সমীকরণ থাকলে আমরা শূন্যের জায়গায় ডান দিকে যেটা শূন্য ছিল তার জায়গায় আলফা লিখবো, ওয়াই রিলেটেড যদি সমীকরণ থাকে তাহলে ডান দিকে শূন্যের জায়গায় আমরা বিটা লিখবো। বেশ, এবার কথা হলো স্যার এর তো ফর্মুলাগুলো এরই অনুরূপ করে আগে বোর্ডে দেখালাম, তারপর ব্যাখ্যা করলাম। ছবিটা কিরকম একটু দেখে নাও। দিস ইজ অ্যাক্সিস অফ এক্স, দিস ইজ অ্যাক্সিস অফ ওয়াই অ্যান্ড দিস ইজ অরিজিন। এবার এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে এস বিন্দু, আর এটা হচ্ছে বি বিন্দু। লক্ষ্য করো এখানে অধিবৃত্তটা যে শীর্ষবিন্দু দ্যাট ইজ এ, এটা কিন্তু আর মূল বিন্দুতে নেই, এটা মূল বিন্দু ছাড়া অন্য কোনো বিন্দুতে হয়ে গেছে, দ্যাট ইজ আলফা কমা বিটা বিন্দুতে হয়ে গেছে। তাহলে এই যে অধিবৃত্ত ছিল সেই অধিবৃত্তটা শীর্ষবিন্দু সরাসরি এ বিন্দুতে ছিল, কিন্তু এখন যে অধিবৃত্ত সেই অধিবৃত্তের শীর্ষবিন্দুটা আর মূল বিন্দুতে নেই, সরাসরি আলফা কমা বিটা বিন্দুতে ট্রান্সফার হয়ে গেছে। তাই লক্ষ্য করতে পারছো এই যেটা এক্স অক্ষ মানে অধিবৃত্তের অক্ষ ছিল, যেটাকে আমরা অধিবৃত্তের অক্ষ বলেছিলাম, সেটা কোন অক্ষের সমান্তরাল না তো এক্স অক্ষের সমান্তরাল। কেন, এক্স অক্ষ তো এখানে আছে, তাহলে নিশ্চয়ই ওর উপরে কয়েনসাইড করে যায়নি, এক্স অক্ষের সাথে সমান্তরাল অবস্থায় রয়েছে। তাহলে এর ছবিটাও তোমাদের সামনে দেখানো হলো। এবার কি করলাম, এই অধিবৃত্তটা যে অধিবৃত্তের সাথে আইডেন্টিক্যাল তার ফর্মুলা কথা আগে আমি রিমাইন্ড করলাম, এটা বাধ্যতামূলক, তারপর পরিবর্তনগুলো করলাম। একই রকম ভাবে আরো একটা অধিবৃত্ত তোমাদের সামনে নিয়ে আসছি, তোমাদেরকে আগে বুঝতে হবে যে ওই গিভেন অধিবৃত্তটা যেটা তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি সেটা এই চারটার মধ্যে কোনটার মতো দেখতে, এটা আগে সিলেক্ট করতে হবে। তারপর দ্বিতীয় কাজ কি, যেটার মতো দেখতে সেটা রিলেটেড যা যা ফর্মুলা সেগুলো তোমাদের সামনে না দেখে বলার মতো ক্ষমতা থাকতে হবে, তাহলে কিন্তু তুমি নতুন অধিবৃত্তের সমস্ত ফর্মুলা নিজে থেকে বানাতে পারবে। তাহলে চলো সেই রকম অধিবৃত্তের ক্ষেত্রে x মাইনাস আলফা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। আশা করছি তোমরা যারা অত্যন্ত অ্যাটেনশন নিয়ে শুনেছো তারা মনে মনে বলতে পারছো যে এই অধিবৃত্তটা কোন অধিবৃত্তের সাথে আইডেন্টিক্যাল, সেটা হলো x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay। কেননা এটাকে আমরা লিখতে পারবো x মাইনাস 0 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a ইন্টু ওয়াই মাইনাস 0। আশা করি বুঝতে পেরেছো যে চারটা অধিবৃত্তের কোনটার মতো দেখতে। তারপরে দ্বিতীয় কাজ কি বলেছিলাম, এই অধিবৃত্তের সমস্ত ফর্মুলাগুলো আমি আগে মনে করব। অক্ষ কি বলেছিলাম বলো, এখানে আমরা দেখবো কোন চলরাশিটার পাওয়ার 1 তো ওয়াই এর, তাই এখানে লিখবো ওয়াই অক্ষ, কিন্তু তার আগে চিহ্ন কিছু নেই, মানে কি আছে ধনাত্মক ওয়াই অক্ষ। 2 নম্বর এর শীর্ষ কি বলেছিলাম, শীর্ষটা বলেছিলাম 0,0। 3 নম্বর এর নাভি কি বলেছিলাম বলো দেখি, এর নাভিটা বলেছিলাম যেহেতু এটা ওয়াই অক্ষ মানে অক্ষ হয়ে গেছে ওয়াই অক্ষ, তাই নাভিটা ওয়াই অক্ষের উপরে থাকবে, তার মানে তার এক্স স্থানাঙ্কের মান 0, ওয়াই স্থানাঙ্কের মান হচ্ছে a। এবং সর্বোপরি 4 নম্বর নিয়ামকের সমীকরণ বা নিয়ামক কি ছিল, y প্লাস a ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ যে চলরাশিটার পাওয়ার 1 সেটা লিখেছি, তার সাথে বীজগাণিতিক যে ধ্রুবক প্লাস a ইজ ইকুয়াল টু 0 লিখেছি। অর্থাৎ সেই ফর্মুলাগুলো আমি মনে করলাম। এবার এটা দেখে দেখে এই ফর্মুলাগুলো বানানোর চেষ্টা করব। লক্ষ্য করো এই সমীকরণের মধ্যে কোন চলরাশিটার পাওয়ার 1 y এর,
তাহলে তার অক্ষ হবে ওয়াই অক্ষ। কিন্তু এখানে পজিটিভ নেগেটিভ বলার প্রয়োজন নেই, বলেছি ওয়াই অক্ষের সাথে সমান্তরাল, যেমনটি লেখা আছে। দ্বিতীয় কথা, এই অধিবৃত্তের ক্ষেত্রে শীর্ষটা কি, এক্স থেকে যেটা বাদ আছে দ্যাট ইজ আলফা, ওয়াই থেকে যেটা বাদ আছে সেটা বিটা। এর আগে লক্ষ্য করো, মানে তোমাদের এই জায়গাতে একটা সমস্যা তৈরি হতে পারে যে স্যার এর আগের সমীকরণটাতে এক্স মাইনাস আলফাটা ডান দিকে ছিল, তাই তোমাদের মনে হতে পারে আলফাটা আগে লিখেছিলেন স্যার, কিন্তু এই সমীকরণে তো স্যার এক্সটা বাঁ দিকে আছে, তাহলে আলফাটা পরে লিখবেন না, ব্যাপারটা সেটা নয়। এক্স কোন দিকে আছে সেটা মুখ্য বিষয় নয়। নিয়মটা হলো যখনই কোনো বিন্দুর স্থানাঙ্ক লিখবো এক্স স্থানাঙ্কটা আগে লিখতে হবে, তাই এক্স থেকে যেটা বিয়োগ আছে সেটা আমি আগে লিখবো, কোন সাইডে আছে সেটা নিয়ে আমরা বিব্রত হব না। তাহলে এক্স থেকে বিয়োগ আছে আলফা, ওয়াই থেকে বিয়োগ আছে বিটা, তাই লিখে দিয়েছি আলফা কমা বিটা। তারপরে যে পরিবর্তনটা বলেছিলাম যে আমরা যখনই কোনো স্থানাঙ্ক লিখবো স্থানাঙ্কের জায়গাতে এক্স স্থানাঙ্ক যখন লিখবো তার সাথে আলফা যোগ করব, ওয়াই স্থানাঙ্ক যখন লিখবো তখন বিটা যোগ করব। তাহলে তোমরা বলো যে এর সাথে এই নাভির সাথে যেটা স্থানাঙ্ক বলেছি বা দেখতে পাচ্ছ এক্স স্থানাঙ্কের সাথে যদি আলফা যোগ করি, আলফা প্লাস 0 মানে আলফা, এর সাথে যদি বিটা যোগ করি বিটা প্লাস এ। অর্থাৎ স্থানাঙ্ক বলার সময় যে টেকনিকটা প্রয়োগ করতে বলেছিলাম সেটা প্রয়োগ করলাম। সর্বোপরি সমীকরণ যখন বলবো তখন বলেছিলাম যদি সমীকরণটা ওয়াই রিলেটেড হয় তাহলে সেই সমীকরণে ডান দিকে যে জিরো সেই জিরোর জায়গায় আমরা বিটা লিখে দেবো, যেমনটি তোমরা দেখতে পাচ্ছ ওয়াই প্লাস এ ইজ ইকুয়াল টু বিটা। তাহলে প্রথম যে 4 টাইপের অধিবৃত্ত সেই 4 টাইপের অধিবৃত্ত আমাদের আদর্শ অধিবৃত্তের সমীকরণ নামে পরিচিত। পরবর্তীকালে যখন দুটো অধিবৃত্ত দেখলাম সেই অধিবৃত্তের ফর্মুলাগুলো জানার জন্য বের করার জন্য আমাদেরকে জানতে হলো সেই অধিবৃত্তটা আমাদের যে 4টা আদর্শ টাইপের অধিবৃত্ত তার কোনটার মতো দেখতে। সেই অধিবৃত্তটা চয়েস করে তার ফর্মুলাগুলো আমি রিমাইন্ড করলাম, তারপর ওই ফর্মুলাগুলো নতুন করে যখন আমি নতুন অধিবৃত্তের ক্ষেত্রে সাজিয়ে লিখলাম তখন দুটো টেকনিকের কথা বলেছি। বিন্দু যখন লিখবো এক্স স্থানাঙ্কের সাথে আলফা যোগ, ওয়াই স্থানাঙ্কের সাথে বিটা যোগ। যখন সমীকরণ লিখবো তখন দেখবো সমীকরণটা যদি এক্স রিলেটেড হয় তাহলে সেই সমীকরণের ডান দিকে 0 পরিবর্তে আলফা লিখবো, সমীকরণটা যদি ওয়াই রিলেটেড হয় তাহলে সেই সমীকরণের ডান দিকে 0 পরিবর্তে বিটা লিখবো। বেশ, এই পরিবর্তনটুকু যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে অধিবৃত্তের যে 6 রকম স্ট্রাকচার দেখানো হলো তার প্রত্যেকটা ফর্মুলা তোমাদের মনে থেকে যাবে। এবং শুধু তাই নয়, যেমনই সমীকরণ দেখবে সঙ্গে সঙ্গে এই ফর্মুলাগুলোর কথা তোমাদের চোখে উদ্ভাসিত হবে। এখন লাস্ট যে টপিকসটা দেখাবো এর ছবিটা কি রকম স্যার, প্রত্যেকটাতে ছবি দেখালেন, সেই ছবিটা এবার তোমাদের সামনে দেখাচ্ছি, লক্ষ্য করো। axis of x, axis of y, and this is origin. এটা হচ্ছে b, এটা হচ্ছে a, আর এখানে মনে করো s। এই যে লক্ষ্য করো এই যে অধিবৃত্ত সেই অধিবৃত্তটার অক্ষটা কিন্তু আর y অক্ষ নেই, সেটা হয়ে গেছে y অক্ষের সাথে সমান্তরাল, y অক্ষের সমান্তরাল। শুধু তাই নয়, এখানে মূলবিন্দু ছিল ও বিন্দুতে, এখানে যেটা শীর্ষবিন্দু সেটা কিন্তু আর মূল বিন্দুতে নেই, সেটা আমরা নিয়ে এসেছি আলফা কমা বিটা বিন্দুতে। তাহলে ছবিটাও তোমরা দেখতে পাচ্ছ, ছবি অনুযায়ী ফর্মুলা তোমরা দেখতে পাচ্ছ। অনেক ফর্মুলা তোমাদের সামনে দেখানো হলেও ফর্মুলাগুলো মনে রাখার জন্য তোমাদেরকে খুব কষ্ট পেতে হবে না, মেহনত করতে হবে না। আমার দেওয়া টেকনিকটা যদি সুন্দরভাবে মাথায় গেঁথে নিতে পারো তাহলে আশা করি অধিবৃত্ত সম্পর্কিত কোনো ফর্মুলা তোমাদের মুখস্থ করা লাগবে না, তোমরা চাইলেও ভুলতে পারবে না। এইরকম ভাবে বলার চেষ্টা করেছি। আশা করি তোমরা এইরকম অধিবৃত্ত সম্পর্কে ব্যাপক ধারণা তৈরি করতে গেলে আমার যে ভিডিওগুলো আপলোড হচ্ছে সেই ভিডিওগুলো তোমরা মানে সিরিয়ালি দেখতে থাকো, তাহলে প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে তুমি বুঝতে পারবে। তবে আরো একটা বিষয় আজকে আলোচনা না করলেই নয়, এই বিষয়টা আলোচনা করে আমি আজকের টপিকটা শেষ করে দেব। যে সমস্ত ধরনের অধিবৃত্ত তো তোমাদের সামনে আলোচনা করা হলো, তাদের ছবি দেখানো হলো, নাম দেখানো হলো, তাদের ফর্মুলা বলা হলো, কিন্তু এই অধিবৃত্ত রিলেটেড আরো বেশ কিছু নাম আছে যে নামগুলোর সাথে আমাদের পরিচিতি হওয়া লাগবে। সেই পরিচিতিগুলো একটু তোমাদের সামনে বলবো, এদিকে লক্ষ্য করো। আমরা অধিবৃত্তের অরিজিনাল যে ছবিটা এঁকেছিলাম সেই ছবিটা তোমাদের সামনে দেখাচ্ছি, লক্ষ্য করো। এটা ছিল এক্স অক্ষ, এটা ছিল এ বিন্দু, এটা ছিল বি বিন্দু, এখানে ছিল এস। অর্থাৎ প্রথমে যে অধিবৃত্তের
ছবিটা আমি এঁকেছিলাম সেই ছবিটা আবারও তোমাদের সামনে এঁকে দেখালাম, কারণ এখানে অধিবৃত্ত রিলেটেড আরো কিছু পরিচয় পর্ব আমাদের দরকার আছে, যেগুলো না জানলে আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে যখন ওই নামগুলো বলবো তখন তোমাদের মানে প্রবলেমের সম্মুখীন হতে পারে। তাই আমরা কি বলছি লক্ষ্য করো, আমরা দেখেছিলাম বৃত্ত চ্যাপ্টারেও যে বৃত্তের পরিধির উপরে যদি দুটো বিন্দু চয়েস করা হয়, সেই বিন্দু দুটোকে যুক্ত করে যে সরলরেখাটা পেয়েছিলাম সেই সরলরেখাটাকে বলেছিলাম ওই বৃত্তের একটা জ্যা। এখন কথা হলো, বৃত্ত যেহেতু একটা কনিক সেকশন, একটা শঙ্কুচ্ছেদ, তাহলে শুধুমাত্র বৃত্তেরই জ্যা হয় না, সমস্ত ধরনের কনিক সেকশনেরই জ্যা পাওয়া সম্ভব, এবং তার ডেফিনেশনটাও ওই বৃত্তের মতো করেই অনুরূপ ভাবে আমরা তৈরি করতে পারবো। আমরা যখন বৃত্তের জ্যা বলার মানে ডেফিনেশন বলছিলাম, তখন বৃত্তের পরিধির উপরে দুটো বিন্দু নিচ্ছিলাম, অনুরূপ ভাবে অধিবৃত্তের পরিধির উপরে যদি দুটো বিন্দু নিয়ে নিই এবং সেই বিন্দু দুটোকে যদি জয়েন করে দিই, তাহলে নিশ্চয়ই আমরা একটা সরলরেখা পাবো। সেই সরলরেখাটা এখন আর বৃত্তের জ্যা বলবো না, সেই সরলরেখাটাকে বলবো আমরা অধিবৃত্তের জ্যা। তাহলে আমাদের যে একটা সংকুচিত ধারণা ছিল জ্যা মানে বৃত্তের কথা মনে পড়ে যাবে, সেটা কিন্তু ঠিক নয়। জ্যাটা বৃত্তের যেমন হওয়া সম্ভব, অধিবৃত্ত, উপবৃত্ত, পরাবৃত্ত সকল কনিক সেকশনের ক্ষেত্রেই হওয়া সম্ভব, যেটা তোমাদের আজকে দেখানো হলো। তাহলে আমরা কি করলাম, অধিবৃত্তের উপরিস্থিত দুটো বিন্দু চয়েস করেছিলাম, উপরে একটা বিন্দু নিচে একটা বিন্দু, কিংবা এখানে একটা বিন্দু এখানে একটা বিন্দু, যে কোনো দুটো বিন্দু যে কোনো জায়গাতে র্যান্ডামলি তোমরা চয়েস করতে পারো। সেই দুটো বিন্দুকে সংযুক্ত করে যে সরলরেখাটা পাবো, সেই সরলরেখাটাকে আমরা বলবো ওই অধিবৃত্তের একটা জ্যা। তাহলে এবার লক্ষ্য করো, এই যে জ্যা, এই জ্যা তো বিভিন্ন রকম ভাবে থাকতে পারে, বিভিন্ন রকম ভাবে আঁকা সম্ভব। তাহলে তাদের অবস্থান অনুযায়ী এই জ্যাটার আবার এক এক রকম নামকরণ করা হয়। তাহলে এটাকে আমরা কি বললাম, অধিবৃত্তটার জ্যা। দ্বিতীয় যে কথাটা বলবো, এই জ্যাটা মানে অনেকগুলিতে জ্যা আঁকতে পারা সম্ভব, যেমন এখানে আর একটা জ্যা তোমাদের সামনে এঁকে দেখাচ্ছি, এটাও একটা জ্যা, কিন্তু এটা হলো এমন একটা জ্যা যে যেটা অধিবৃত্তের নাভি দিয়ে পাস করেছে, তাই এটাকে আমরা শুধু জ্যা না বলে এটাকে আমরা বলবো নাভিগামী জ্যা, নাভিগামী জ্যা বা ফোকাল কর্ড। তাহলে এটাও জ্যা, এটাও জ্যা, দুটো ক্ষেত্রেই একটা করে সরলরেখা আমরা পেয়েছি। কখনো সরলরেখাটাকে শুধু জ্যা বললাম, কখনো সরলরেখাটাকে আমরা বললাম নাভিগামী জ্যা। কখন নাভিগামী জ্যা বলছি, যখন ওই জ্যাটা নাভি দিয়ে পাস করছে। তারপরে চলে আসছি আরো যে বিভিন্ন রকম পসিবিলিটিজ তৈরি হতে পারে, সেগুলো একে একে বলছি। যে আমি এমন একটা জ্যা আঁকলাম যে জ্যাটা একেবারে অধিবৃত্তের অক্ষের উপর লম্বালম্বি অবস্থায় রয়েছে, অর্থাৎ এই যে কোণটা, সেই কোণটা একদম ঠিক 90 ডিগ্রি হয়ে গেছে। তার মানে এক্ষেত্রেও যে সরলরেখাটা তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে, সেটা অধিবৃত্তের একটা জ্যা, কিন্তু সেই জ্যাটা কি অবস্থায় রয়েছে, অধিবৃত্তের যে অক্ষ, সেই অক্ষের উপর ঠিক 90 ডিগ্রি কোণ করে রয়েছে, অর্থাৎ অক্ষের উপর লম্ব অবস্থায় রয়েছে। বলছে অধিবৃত্তের যে জ্যাটা অক্ষের উপর ঠিক লম্ব অবস্থায় থাকে, তার নাম আমরা বলবো দ্বিগুণ কোটি, দ্বিগুণ কোটি বা ডাবল অর্ডিনেট। তাহলে আরেক ধরনের জ্যায়ের নামকরণ আমরা পেয়ে গেলাম। তাহলে মনে হচ্ছে যে স্যার এটাই কি থাকতে পারে, মানে এগুলো কি থাকতে পারে, না এর বাইরেও থাকতে পারে? হ্যাঁ, আরো একটা কেস থাকতে পারে। কি বলতো দেখি, এমন একটা জ্যা আঁকলাম যেটা অক্ষের উপর লম্ব হয়েছে কিন্তু নাভি দিয়ে পাস করেছে। এই যে এবার আমি একটা জ্যা তোমাদের সামনে এঁকে দেখাচ্ছি, যে জ্যাটা অক্ষের উপর লম্ব, অর্থাৎ এক্ষেত্রে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে অক্ষের সাথে, সুতরাং এটা দ্বিগুণ কোটি অবশ্যই। কিন্তু এইটা এমন একটা দ্বিগুণ কোটি যেটা নাভি দিয়ে পাস করেছে, তাই এটার নাম আমরা বলবো নাভি লম্ব বা ল্যাটাস রেক্টাম। তাহলে আমরা দেখলাম একই ছবির মধ্যে একটা সরলরেখাকে আমরা কখনো জ্যা বলছি, কখনো নাভিগামী জ্যা, কখনো দ্বিগুণ কোটি, কখনো আবার নাভিলম্ব। জ্যা কখন বললাম, জাস্ট অধিবৃত্তের উপরিস্থিত দুটো বিন্দুকে সংযুক্ত করে যে সরলরেখা, সেটাই হলো অধিবৃত্তের জ্যা। নাভিগামী জ্যা কখন বললাম, যখন জ্যাটা নাভি দিয়ে পাস করবে, সেটা একটা নাভিগামী জ্যা। এই যে নাভিগামী জ্যা দেখেছি বা লিখেছি, সেটা অবশ্যই কিন্তু একটা জ্যা, এটা কিন্তু মাথায় রাখতে হবে, সেটা অবশ্যই জ্যা। প্রথম পরিচয় তার সেটা একটা জ্যা, যেহেতু সেটা নাভি দিয়ে পাস করেছে তাই তার নাম বলেছি নাভিগামী জ্যা। আবার লক্ষ্য করলাম যে এমন একটা জ্যা যে জ্যাটা অক্ষের উপর ঠিক লম্ব অবস্থায় রয়েছে, তাহলে সেই জ্যাটার নাম কি বলেছি, দ্বিগুণ কোটি বা ডাবল অর্ডিনেট। আচ্ছা তোমরা বলো তো, এই দ্বিগুণ কোটিকে আমরা কি নাভিগামী জ্যা বলতে পারবো?
উত্তর না। কেন? নাভিগামী জ্যা হতে গেলে নাভি দিয়ে পাস করতেই হবে। আশা করি বুঝতে পেরেছো। দ্বিগুণ কোটিটা মানে সব দ্বিগুণ কোটি নাভিগামী জ্যা নাও হতে পারে। তারপরে আমরা এমন একটা জ্যা এঁকেছি, লক্ষ্য করো, যে জ্যাটা এক্ষেত্রে এক্স অক্ষের উপর মানে অক্ষের উপর লম্ব হয়ে আছে, কিন্তু সেটা নাভি দিয়ে পাস করেছে। তাই সেই যে মানে জ্যাটা, সেই জ্যাটার নাম বলেছি আমরা নাভি লম্ব। এখন যদি দেখি এই নাভি লম্বের ভিতরে কি কি প্রপার্টি আছে, লক্ষ্য করো। নাভি লম্ব তার মানে সেটা নাভি দিয়ে পাস করেছে, তাহলে অবশ্যই সেটা একটা নাভিগামী জ্যা। অর্থাৎ নাভি লম্ব যেটা, অবশ্যই সেটা নাভিগামী জ্যা, নাম্বার 1। নাম্বার 2, যেটা নাভি লম্ব সেটা অক্ষের সাথে যেহেতু লম্ব অবস্থায় আছে, তার মানে সেটা অবশ্যই দ্বিগুণ কোটি। তাহলে নাভি লম্বটাকে তোমরা দ্বিগুণ কোটিও বলতে পারো, নাভিগামী জ্যাও বলতে পারো। শুধু তাই নয়, নাভি লম্বটা তৈরি করার সময় যেহেতু অধিবৃত্তের উপরে দুটো বিন্দুকে সংযুক্ত করা হয়েছে, তাই সেটা একটা জ্যাও বটে। তার মানে নাভি লম্ব হচ্ছে এমন একটা জ্যা যেটাকে তুমি শুধু জ্যা বলতে পারো, নাভিগামী জ্যা বলতে পারো, আবার দ্বিগুণ কোটি বলতে পারো। আর এই তিনটে কন্ডিশনকে ফুলফিল করে আছে যেটা, সেটারই নাম হচ্ছে নাভি লম্ব। এবার আমরা যদি বলি যে নাভিগামী জ্যা এবং দ্বিগুণ কোটি এর মধ্যে সম্পর্ক কি? দুটি তো সরলরেখা, দুটি তো অধিবৃত্তের উপরে দুটো বিন্দুকে সংযুক্ত করে পাওয়া গেছে। তাহলে নাভিগামী জ্যা আর দ্বিগুণ কোটির মধ্যে সম্পর্ক কি? আমরা এটাই বলবো যে নাভিগামী জ্যা যেটা, সেটা অবশ্যই দ্বিগুণ কোটি হতে পারে। কেন? সেই নাভিগামী জ্যাটা যদি অক্ষের উপর লম্ব হয়ে যায়, অক্ষের উপর লম্ব হলে তো সেটা দ্বিগুণ কোটি। তাহলে নাভিগামী জ্যা দ্বিগুণ কোটি হতে পারে, আবার নাও হতে পারে। কেননা এই যে নাভিগামী জ্যাটা তোমাদের সামনে দেখানো হলো, সেটা কিন্তু অক্ষের উপর লম্ব নেই। তাই এক্ষেত্রে তুমি কিন্তু নাভিগামী জ্যাটাকে দ্বিগুণ কোটি বলতে পারো না। কিন্তু এই যে একটা নাভিগামী জ্যা যেটা অক্ষের উপর লম্ব অবস্থায় রয়েছে, সেটাকে তুমি দ্বিগুণ কোটি বলতেই পারো। তাহলে এই হচ্ছে তাদের রিলেশন। তাহলে এবার বলে দিই যে অধিবৃত্ত সম্পর্কে যে 4 রকমের সরলরেখা রয়েছে, সেই প্রত্যেকটা নামকরণ। অধিবৃত্তের জ্যা বলতে আমরা সেই সরলরেখাটাকে বলবো যখন জাস্ট অধিবৃত্তের উপরিস্থিত দুটি বিন্দুকে সংযুক্ত করে সরলরেখাটা তৈরি করা হবে। নাভিগামী জ্যা কাকে বলবো? যখন সেই জ্যাটা নাভি দিয়ে পাস করবে। দ্বিগুণ কোটি কাকে বলবো? যখন কোনো জ্যাটা অক্ষের উপর ঠিক লম্ব অবস্থায় থাকবে। নাভি লম্ব কাকে বলবো? নাভি লম্ব বলবো যখন অধিবৃত্তের জ্যাটা অক্ষের উপর লম্ব কিন্তু সেটা নাভি দিয়ে পাস করবে, তখন সেটাকে আমরা বলবো নাভি লম্ব। তাহলে আজকে অধিবৃত্তের পূর্ণাঙ্গ পরিচয়, অধিবৃত্তের সমস্ত ধরনের সমীকরণ, তাদের ছবিগুলো, তাদের ফর্মুলাগুলো সবকিছু টেকনিক দিয়ে প্লাস প্রুফ সহকারে তোমাদের সামনে ব্যাখ্যা করা হলো। যদি তোমরা আজকের আলোচনাটা সঠিকভাবে বুঝে থাকো, তাহলে দেখবে এর পরের দিন থেকে যখন অধিবৃত্তকে প্রয়োগ করে তোমাদের সামনে কোনো প্রবলেম হাজির করব, তখন সেগুলো অত্যন্ত সহজ বলে প্রতিভাত হবে। আজকে এইটুকুই। তোমরা এই আলোচনাগুলো খুব ধীর স্থিরভাবে শুনে প্রত্যেকটা জিনিস মাথায় নিয়ে আসার চেষ্টা করো। সকলের শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।